যাই হোক, এখন যেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে বিরল, এই জল পেরিয়ে যাওয়া। প্রত্যেক মেলার আগে আমরা কোঅর্ডিনেশন মিটিং করি। এই মেলায় আনন্দ করার বেশি থেকেও সতর্ক থাকাটা বেশি দরকার, যাতে মানুষ বিপদে না পড়েন। এখানে মন্টু, গিয়া, শোভনদা, সুব্রতদা, ববিরা যারা আছেন, অরূপরা, শান্তনুরা, তারা প্রত্যেকে কিন্তু দায়িত্ব নিয়ে, সুজিত নিয়ে আমাকে বলেছে, বাট ও দেখে নেবে, ভীষণ ভালো কাজ করেন। মনীষদা বাদ গেছে, মনীষদাকেও ঢুকিয়ে নিতে হবে অরূপ, কারণ মনীষদা জানে, মনীষদাও কিন্তু করে। এটাতে হচ্ছে কোভিড ম্যানেজমেন্টটা আগে শুনে নিন। উলগা এসছে তো, মেলার সমস্ত মেজর এন্ট্রি পয়েন্টে 13টি মেডিকেল স্ক্রিনিং ক্যাম্প করা হচ্ছে, প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে। কিন্তু ভিড় হয়ে গেলে কি করবেন, সেটা দরকার হলে পুলিশের কাছ থেকে লোহার ব্যারিকেডগুলো দেখে দেখে নেবেন কীভাবে কি করা যায়। আমি সবটা এখানে আলোচনা করব না। 2 হচ্ছে, ওখানে 13টি র্যাপিড যেটা টেস্ট এবং RT-PCR টেস্টিং ফ্যাসিলিটি চালু করা হচ্ছে। আমার মনে হয় কলকাতা ক্যাম্প থেকে যখন যাবে তখন যদি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট একটা করে নেওয়া হয়, তাহলে কিন্তু বাসে বাসে এখান থেকে যারা যায় তীর্থযাত্রীরা, এখানকার দ্বিবেদীরা যারা আছে, দ্বিবেদীরা নিশ্চয়ই এসছেন, তারা এটা নিশ্চয়ই হেল্প করবেন। আপনারা ওখানে 4-5টা হেলথ ক্যাম্প করে দিয়ে যারা গঙ্গাসাগরে যাবে আগে একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে নিন। তার কারণ থেকে তাহলে গঙ্গাসাগরটা কিছুটা হালকা হবে। আর যারা ডাইরেক্ট আসবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এন্ট্রি পয়েন্টেও করতে পারেন, ফাঁকা জায়গা যদি থাকে। যেমন ফাঁকা জায়গা হচ্ছে গঙ্গাসাগর থেকে বাসগুলো যখন যাবে রেড রোড দিয়ে, রেড রোডটা ফাঁকা এরিয়া, আপনি ময়দানে কিছু করে নিতে পারেন। আপনি তীর্থ যেখানে হচ্ছে তার আশেপাশে একটু ফাঁকা জায়গা থেকে করে নিতে পারেন। এটা নারায়ণ এসছে তো, হ্যাঁ, সিরিয়াসলি দেখে নিতে হবে বাবা, দেখে নাও। এর জন্য একটা আলাদা টিম করো ম্যাডাম। এটা ঠিক আছে ম্যাডাম, তোমরা টিম করেছো তো, একটা টাস্ক ফোর্স করেছো তো? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, এটা দেখে নিতে হবে। আর 600টি বেডের কোভিড হসপিটাল ও 6টি ওয়েলনেস সেন্টার হচ্ছে, 8টি সেফ হোম, 11টা কোয়ারেন্টাইন সেন্টার ও 5টা আইসোলেশন সেন্টারও হচ্ছে। তা সত্ত্বেও আমি মন্টুদের বলবো, কিছু কিছু জায়গা দেখে রাখতে। অনেক ক্লাব আছে, তাদের বড় বড় বাড়ি টাড়ি আছে, বা তাদের ফ্ল্যাট শেল্টারগুলো দেখে রাখতে হবে, যেটা কোভিড আইসোলেশন সেন্টার বা কোভিড কোয়ারেন্টাইন সেন্টার বা ফ্ল্যাট শেল্টারগুলো নজরে রেখো। ওটা তোমার রেডিমেড আছে, উল্কা নজরে রেখো। হ্যাঁ, ওইগুলোই সেফ হোম হয়ে যেতে পারে। আমাদের সকলের অনুরোধ থাকবে, প্রত্যেকটা তীর্থযাত্রী যেন মাস্ক পরে। বাংলা ভাষায়, হিন্দি ভাষায় বিবেক যেমন প্রত্যেকবার বলে, বিবেককে বলবেন এই কথাগুলো বারবার করে বলতে। ও আর একটু চেঞ্জ করতে হবে বিবেকের হিন্দিটা, যেটা হচ্ছে মাস্কের আগে তো কোভিডের ব্যাপারটা ছিল না, এখন কোভিডেরটা এসছে, এটা অ্যাড করতে হবে। বাংলাটাও অ্যাড করতে হবে। এটা দেখে নিতে হবে। কথা বলে নিও, আইএনসি যারা আছে দেখে নিও। প্রত্যেকে মাস্ক পরতে হবে এবং ফিজিক্যালি ডিস্টেন্সিং মেনে চলতে হবে। গায়ের জোর হবে না। ওরা কী করে একটা ফ্ল্যাগ দেখে দেখে দৌড়তে শুরু করলো। এবার আগে থেকে প্রচারটাকে এই জায়গায় নিয়ে যেতে হবে। সবচেয়ে বেটার হয় বেঙ্গলে যখন এন্ট্রি হলো তখনই যদি একটা অ্যান্টি র্যাপিড টেস্ট হয়ে যায়। এটাও তো কিছু কিছু জায়গায় আমরা করতে পারি। আমরা তো জানি কোন জায়গা থেকে লোক আসছে, কোন জায়গা থেকে। স্টেটগুলোকে জানিয়ে রাখলে হয় আগে থেকে, যেহেতু কোভিড পড়ছে, সেহেতু ওদের ওখান থেকে ওরা যদি আমাদের একটু কোঅর্ডিনেশন করে হেল্প করে, এটা চেষ্টা করে দেখবে। কতটা পারবে আমি জানি না। মাস্ক পরতে হবে প্রত্যেককে, আর ফালতু মাস্ক পরলে হবে না। যে মাস্কে রোগ ছড়াবে না সেই মাস্ক পরতে হবে। ওই একটা সার্জিক্যাল মাস্ক পরলাম, ওটা কিন্তু দিনের দিন চেঞ্জ হয়ে যায়। সুতরাং এখানে সুতির মাস্কটা বেটার হবে। তারপরে হচ্ছে, এটা আপনাদের যারা নিবেদিতা, আপনাদের যে সমস্ত নন অর্গানাইজেশনাল কমিটিগুলো আছে, এই নন NGO যেগুলো, তাদেরও বলুন না কিছু মাস্ক ডোনেট করতে। আমরা তো টাকা চাইছি না, মাস্ক নিয়ে নিয়ে ক্যাম্পে ক্যাম্পে দেবে, বাসে বাসে দিয়ে দেবে। এবং বলবেন সুতির মাস্ক দিতে, ফালতু মাস্ক দিতে বারণ করুন। সার্জিক্যাল ওটা কিন্তু নষ্ট হয়ে যায় একদিনেই। আর সুতির মাস্কটা কেচে পরতে পারবে। আর মাস্কগুলো যখন দেবে স্যানিটাইজ করে দেবে। মাস্ক আর বাসে বাসে আপনারা একটা করে স্যানিটাইজার দিন। কিন্তু ছোট স্যানিটাইজার হবে না, কারণ তারা যাতায়াত করবে, থাকবে, ওই স্যানিটাইজারটাও তাদের কাছে থাকবে। এটা একটু দেখে নিন। এইটুকু আপনাদের করতেই হবে, কিছু করার নেই, এবারে করতেই হবে। এখানকার যে মেলা হবে ওইভাবে ঘন মেলা এবারে হবে না। এবারে কিন্তু মেলা ছোট হবে এবং মেলার ডিস্টেন্স মেনটেন করে হবে। পুলিশ কথা বলে নেবে, কলকাতা কর্পোরেশন পুলিশ এবং মেলা কমিটি। মেলাটা কিন্তু ছোট করে করতে হবে।
এবারে কিন্তু গায়ের জোরে একসাথে সব গায়ে গায়ে লাগিয়ে শুয়ে থাকলাম, তাহলে কিন্তু কোভিড ভর্তি হয়ে যাবে, কলকাতায় কিন্তু প্যান্ডামিক হয়ে যাবে। আমরা অনেক কষ্টে এটাকে কন্ট্রোল করে রেখেছি, প্লিজ এটা দেখতে হবে কিন্তু সবাইকে। এটা আমাদের সব ধর্ম সবাইকে নিয়ে, আমরা চাই গঙ্গাসাগর তীর্থ বন্ধ না করতে, অনেকে বন্ধ করে দিয়েছে, আমরা বন্ধ করিনি, চালু থাক, কিন্তু অল্প করে আসুক, এটা এনকারেজ করবেন না এবার বেশি আসতে, অল্প করে আসুক, কারণ যেই আসবে তাকে কোভিড টেস্ট করে আসাটা বেটার, তার নিজের স্বাস্থ্যের জন্য, অন্যের স্বাস্থ্যের জন্য। আর মাস্ক নিয়ে আসা, স্যানিটাইজার, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতেই হবে। আমরা সাগর বন্ধু নামে 800 জনের একটা ডেডিকেটেড টিম করছি, যারা এই প্রোটোকল মানতে সাহায্য করবে। এটা কিন্তু খুব বড় ব্যাপার। আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট, কিন্তু আপনারা একটু ডিসকারেজ করবেন এবার বেশি সংখ্যক যেতে, জল পেরিয়ে পেরিয়ে যেতে হবে তো, এবং একসাথে ওইটুকু জায়গার মধ্যে। আবার আসছে বছর ভালো করে হবে, কোনো চিন্তা নেই, আসুক যারা এসে পড়বে, কিছু করার নেই। 800 জনের একটা, অনেকে কম আসবেও, কারণ অন্যান্য রাজ্য থেকেও তো তারা আসতে চাইবে না অনেকেই। 800 জনের একটা ডেডিকেটেড টিম করা হয়েছে, যারা সবাইকে কোভিড প্রোটোকল মানতে সাহায্য করবে। 800 সাগর বন্ধু, এটা ভালো করেছে। মানুষকে আরও সচেতন করতে টিভি মিডিয়াকে ব্যবহার করে ব্যানার, মাইকিং, হোর্ডিং, পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম, স্পেশাল অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং মেলায় আগে থেকে করতে হবে। আমার মনে হয় ইমিডিয়েট কাল পরশুর মধ্যে ওই আমরা যেটা মাইকে বলি গঙ্গাসাগর মেলা উপলক্ষে, বিবেক হিন্দিটা বলে দেবে, বাংলাটা আমারটা আগে শুনে তারপরে হিন্দিটা বলবে, ঠিক আছে? এ দুটো করিয়ে নিও। এবং এগুলো প্রত্যেকটা ইউনিটে দিয়ে দিতে হবে। পুলিশ প্রত্যেকটা ক্যাম্পে, যেটা আমরা প্রত্যেকটা পুলিশ স্টেশন অনুযায়ী একটা করে ক্যাম্প করি, যেমন যখন এখান থেকে বেরোচ্ছে হেস্টিংসে করি আমরা, অথবা চৌরাস্তায় করি, অথবা তারাতলায় করি, তারপর পর চলে যাচ্ছে একেবারে ঠাকুরপুকুর থেকে, জোকা থেকে শুরু করে, বিষ্ণুপুর আমতলা থেকে শুরু করে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে একদম ওই গিয়াস তোদের ওই জায়গাটা উস্তি শিরাকলের ওখানটায়, তারপরে ওদিকে ফলতা, ওদিকে কাকদ্বীপ, নামখানা, এই জায়গাগুলো যেমন যেমন পুলিশের ক্যাম্প হয়, মে আই হেল্প ইউ হবে, ববে আমাদের যেরকম হয় সেগুলোও হবে। আর বাংলা হিন্দি দুটো ভাষায়, একদিকে তোরণে ফুল তোরণ করবে না, শুধু দুটো গেটের মধ্যে একদিকে বাংলা লেখা থাকবে, একটা হিন্দিকে লেখা থাকবে। কোভিড সতর্ক থাকুন, নিজে মাস্ক পরুন, তাড়াহুড়ো করবেন না, শারীরিক দূরত্ব মেনটেন করুন, হিন্দিতেও তাই। আর একটা লেখা থাকবে ওপরে, গঙ্গাসাগর তীর্থযাত্রীদের অভিনন্দন জানাই, মাঝে মাঝে ওটা লেখা থাকবে, ঠিক আছে, হিন্দিতে এবং বাংলায়। আমরা কোভিড ছাড়াও অন্য রোগের চিকিৎসার জন্য 300 বেডের বন্দোবস্ত করা হচ্ছে। সাগর, নামখানা, চিমাগুড়ি, লট 8, রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করা হচ্ছে। সাগরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটও ব্যবস্থা থাকছে। পর্যাপ্ত স্পেশালিস্ট ডাক্তার, নার্স, প্যারামেডিক সব থাকবেন। এছাড়া কোভিড, নন কোভিড সবার জন্য অ্যাম্বুলেন্স, 2টি এয়ার অ্যাম্বুলেন্স, 3টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং 100টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা সবই থাকছে। আর কিছু অ্যাম্বুলেন্স কলকাতায় রেখে দেবে, ট্রমা কেয়ার থেকে শুরু করে, অরূপ যেটা প্রতিবার করা হয়, অরূপ ববি এটা করবে। ট্রান্সপোর্ট যাতায়াতের ক্ষেত্রে মাঝেরহাটের জয়হিন্দ ব্রিজটা অনেক সুবিধে হবে এবারে, সাথে সাথে তো বাটা মহেশতলার ওই দিকটা দিয়েও, গার্ডেন ডিস দিয়েও একটা যাওয়ার আর একটা ব্রিজও আছে। এছাড়াও পুণ্যার্থীদের জন্য এবার 2250টি সরকারি বাস, 500টি বেসরকারি বাস, 5টা বার্জ, 32টা ভেসেল, 100টি লঞ্চ, 21টি জেটি ব্যবহার করা হবে। রেলকেও অনুরোধ করছি অতিরিক্ত ট্রেন চালানোর জন্য, যাতে রাস্তা ক্লিয়ার করা যায়। সাগরে প্রতিটা বাসে একটা করে সাগর বন্ধু থাকবে, তারাই দেখে নেবে মাস্কের ব্যাপারটা, হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপারটা। ভেরি গুড। ভিড় সামলানোর জন্য 50 কিলোমিটার ব্যারিকেড, মেটাল এবং টেম্পোরারি, 1050টি সিসিটিভি ক্যামেরা, 20টা ড্রোন, সাইনেজ ব্যবহার করা হবে। ড্রোন দিয়ে অঞ্চল টু অঞ্চল দেখা হবে, কোথায় কে কী করছে না করছে, কোথায় কে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে বা বদমাইশি করছে, সেগুলো নজরে রাখা হবে, একদম দেখে নেবেন। এবং সঙ্গে সঙ্গে সেটাকে সিটি স্ক্যান, ওটার সঙ্গে সঙ্গে এমনি স্ক্যান করে আপনাদের সঙ্গে সঙ্গে ইনফরমেশানটা দেবে। ইনফরমেশান যেন ডিলে না হয়। আমি বলবো এখান থেকে বিনীত গোয়েলকে দেওয়া হোক দায়িত্বে। আমি পজিশন দেখতে চাই না, আমি দেখবো শুধু এফিসিয়েন্ট অফিসার, কে ডিআইজি, কে আইজি, কে এডিজি, দেখুন আমার দেখার দরকার নেই। আমি ইন্ডিভিজুয়াল নামে বলে দিচ্ছি। গতবারও আমরা অনেককে রেখেছিলাম, এবারেও বিনীত গোয়েল থাকবে। এবারে বিনীত গোয়েল থাকুক,
জাভেদ শামীমকে এখানকে দায়িত্ব দিয়ে দেবে, অনুজ যেটা এখানকার ক্যাম্প আছে, কিন্তু বিনীত গোয়েল থাক, সুপ্রতিম থাক, গৌরব শর্মাকে নাও, অখিল চতুর্বেদীকে কলকাতা পুলিশ থেকে নাও, কিছু করার নেই, কারণ ওই দিকটা বেশি ভিড় হবে। আর বিবেক সহায় দেখে দেবে। আমার সিকিউরিটিকেও আমি ছেড়ে দিচ্ছি এই কারণে যে এই কাজটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এরা ফাইনালি এরা থাকবে, এরা সব। আর একে নাও, ওই জুয়ালগিরি, অমিত জুয়ালগিরিকে নিয়ে নাও, নিতিনকেও দরকার হলে, আগের বারে ছিল ওখানে, দেখে নাও কাজটা করার জন্য। 10টি টেম্পোরারি ফায়ার স্টেশন হচ্ছে, 25টি দমকলের ব্যবস্থা থাকছে, এবং এখানে ফায়ার স্টেশন আছে, ডিজাস্টার সেক্রেটারি আছে, ফায়ার সেক্রেটারি আছে নিশ্চয়ই মনোজ। এখানে বাইক নিয়ে যে ফায়ার এগুলো থাকে, চট করে পৌঁছে গেল একটা ক্যাম্পে, বাইক রেখে দেবে 50টা। হ্যাঁ, না না, আমি বলছি এখানে যেমন তুমি ফায়ার সার্ভিসের যে কথা বলছো, বাইকটাকে গুরুত্ব দিও, কারণ বাইকে চট করে গ্যাসটা নিয়ে গিয়ে চলে গিয়ে নিভাতে পারবে, কিন্তু গাড়ি যেতে হয়তো ধরো রাস্তায় জ্যাম হয়ে গেল, সুতরাং বাইকটা তোমার অনেক কমফোর্টেবল, এটা মাথায় রেখো। এপাশ ওপাশ দেখে কচুয়া ওই লট থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ সহ 140টি এনজিওর তরফে 6000-এর বেশি ভলেন্টিয়ার থাকবে। আমি দিলীপ মহারাজকে শুধু থ্যাঙ্কস দিয়ে ছোট করব না, ভারত সেবাশ্রম সংঘ দারুণ কাজ করে এবং তাদের অতিথি নিবাসও আছে, প্রচুর লোকজন আসে। ভারত সেবাশ্রম গঙ্গাসাগরের কাজটা খুব ভালো করে, যেমন বন্যা টন্যা করে, কয়েকটা জায়গায় আছে তারা একটু বেশি দাঙ্গাবাজি করে, বাট এখানে কাজটা খুব ভালো করে। আমি নিজে বারবার গেছি, আমি যতবার গেছি আমি ততবার দেখে এসেছি। আর আমি উলগাঁও আমি হেলিকপ্টার বুক করে রাখছি এই কারণে, এই কটা দিনের জন্য, এনি টাইম এনি প্রয়োজনে, কারণ আমি গঙ্গাসাগরে কাজে লাগাবো বলে। বাট আমি গেলে তোমাদের বলে দেবো, কারণ এবারে যেহেতু ভার্চুয়ালি সব হচ্ছে, এখন আমি যেতে গেলে অ্যাডমিনিস্ট্রেশন 2-3 দিন যেটা বিজি থাকবে, আমি মনে করি না যে আমার জন্য বিজি না থেকে, যেহেতু কোভিড এবার আছে আমাদের এক্সট্রা কাজ করতে হবে, তাই তোমরা ওই কাজটাই করো, ঠিক আছে? আমার হলে আমি বলে দেবো পরে। প্রত্যেক বছরই ভারত সেবাশ্রম সংঘ সহ আমাদের এনজিওরা খুব কাজ করে, এবং কলকাতা থেকেও অনেক এনজিও আছে যারা যান এবং তারা খুব কাজ করে, মারোয়ারি রিলিফ সোসাইটি থেকে শুরু করে আরও অনেকে আছে, তাদের সকলকে আমার অনেক ধন্যবাদ। মেলা পরিষ্কার রাখার জন্য 10,000-এর বেশি টয়লেট, 7টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, গার্বেজ কালেকশনের জন্য 30টি কার্টসের ব্যবস্থা থাকছে। এছাড়াও বিচ পরিষ্কার রাখার জন্য 3,500-এর বেশি ভলেন্টিয়ার থাকছে। মানুষকে সচেতন করার জন্য সেলফ হেল্প গ্রুপের মেয়েদেরও কাজে লাগানো হবে, আশার মেয়েদেরও আমি কাজে লাগাতে বলবো। তার জন্য দরকার হলে এই কয়েকদিনের জন্য ইনসেন্টিভস একটা ছোট্ট করে দিয়ে দেবে, কারণ হেলথ ওয়ার্কার আমার সবচেয়ে বেশি প্রয়োজন। এই কদিনের জন্য যারা মেলায় যাবে, যারা মেলায় কাজ করবে, সে প্রেস মিডিয়া থেকে, হেলথ ওয়ার্কার থেকে, কমন পাবলিক যারা ভিজিট করবে থেকে, অর্গানাইজেশন থেকে শুরু করে, এনজিও থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, সবার জন্য কিন্তু 5 লাখ টাকা করে কভারেজ করা হয়েছে, মানে 8 থেকে 16 পর্যন্ত, তাই তো শামিমা? কভারেজটা 8 থেকে 16, তো 8 থেকে 16, হ্যাঁ, কভারেজ করা আছে 5 লক্ষ টাকা করে। বঙ্কিমদাও এসছেন দেখছি, বঙ্কিমদা সব ঠিক আছে তো ওখানে? ঠিক আছে ম্যাডাম, সব ঠিক আছে, কোনো অসুবিধা তো নেই? না ম্যাডাম, কিছু আপনারা করে নিন, তারপর আমি যাব। ঠিক আছে। আর মহারাজকেও আমার প্রণাম জানাবেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে ইকো ফ্রেন্ডলি গঙ্গা মেলাটা করা। মন্টুরা ওপাশে আছে, গিয়াসটা এপাশে আছে, ওদিকে ববি থাকে এপারে, ওপারে সুব্রতদা থাকে, শোভনদা থাকে, সুজিত থাকে, মনীষদা থাকে, অরূপ থাকে, সবাই মিলেমিশে প্রতিবারের মতো করতে হবে। বঙ্কিমদারা তো আমাদের সবসময় গাইড করেনি, এটা করে নিতে হবে। সুভাষিসকেও বলুন একটু এপারে থাকতে, সুভাষিস চক্রবর্তীকে একটু বলে দেবে আমাদের এমপি যে এপারে থাকতে বলবে, এসছে? ঠিক আছে। ডক্টর শান্তনু সেনকেও বলো একটু এপারে থাকতে, হট করে মেডিকেলের কোনো প্রবলেম হলো ওকে একটু দেখে নিও, ডক্টর শান্তনু সেনকে। ট্রাফিক মুভমেন্টের জন্য পুলিশ ইতিমধ্যেই ট্রাফিক রেগুলেশন ও পার্কিং প্ল্যান করেছেন, পেট্রোলিংয়ের ব্যবস্থাও থাকবে নদীতেও। পুণ্যার্থীদের জন্য পানীয় জল সরবরাহের জন্য সাগরে আধুনিক ওয়াটার যে আমরা সাপ্লাই নেটওয়ার্ক করেছি সেটা খুব কাজে লাগবে। এটা তো মনে হয় আমি যেখানে গিয়ে থাকি সেখানে যেটা আছে পিএইচি, তাই তো? ওয়াটার সাপ্লাই যেটা পানীয় জল সরবরাহ, মনোজ? হ্যাঁ, সেটাই। 50 লক্ষ পাউচ দেওয়া হচ্ছে পিএইচি থেকে, 50 লক্ষ পাউচ, বাট তাছাড়াও আধুনিক জলের সিস্টেমও করা হয়েছে। নতুন ইনিশিয়েটিভ হচ্ছে দর্শন গঙ্গাসাগর মেলা অনলাইনে দেখানো হবে। যারা যারা দেখাতে চান গঙ্গাসাগর মেলা ডাইরেক্ট অনলাইনে দেখতে পাবেন। স্নান এবার এটা নতুন হচ্ছে, নতুন
মডেল। ই স্নান অর্থাৎ অনলাইনে অর্ডার করলে ভারতের যে কোনো প্রান্তে গঙ্গাসাগরের পবিত্র জল ও প্রসাদ পৌঁছে দেওয়া হবে, শুধু 150 টাকা ডেলিভারি চার্জ নেওয়া হবে, কিছুই না, 150 টাকা ডেলিভারি চার্জ। ভারতবর্ষের যে কোনো প্রান্তে গঙ্গাসাগরের পবিত্র জল এবং প্রসাদ পৌঁছে দেওয়া হবে। সুতরাং যারা ই স্নান, যারা অনলাইনে অর্ডার করলেই সেই জলে স্নান করে নিতে পারবেন, সেই প্রসাদ খেয়ে নিতে পারবেন। সুতরাং আমরা একদম আপনাদের ঘরের দরজায়, যেমন দুয়ারে সরকার, গঙ্গাসাগরটাকেও আমরা আপনাদের দুয়ারে গঙ্গাসাগর পৌঁছে দিচ্ছি। কি আলাপন, তাই তো? আরে এটা একটা, যেহেতু কোভিড সিচুয়েশন চলছে, অনেকে পছন্দ করবে। দুয়ারে গঙ্গাসাগর, এটা করা কত কঠিন বলুন তো? দুয়ারে গঙ্গাসাগর মোবাইল অ্যাপ, যাতে মেলা সম্বন্ধে সাধারণ তথ্য থাকবে। কোভিড ওয়াচ সফটওয়্যার, এই মেলায় কোভিড পরিস্থিতি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে, এমনকি কোথায় কটা খালি বেড আছে সেটাও দেখানো যাবে। পয়েন্টস অফ কনসার্ন নাও, এটা তো প্রথমে চাপ শুরু হবে নবীন থেকে প্রবীণ। ড্রেজিং লট 8 ও কচুবেড়িয়ার মধ্যে ড্রেজিংটা খুব ভালো করে করতে হবে, যেটা আমাদের প্রতি বছর হয়ে গেছে, কিন্তু 18 ঘন্টা থেকে 20 ঘন্টা এখান থেকে কার্গো প্যাসেঞ্জার ভেসেল যাতে যেতে পারে। এখন 19 ঘন্টা থেকে 20 ঘন্টা করা যাবে। ওটা তুমি বলবে না, 2 ঘন্টা অলওয়েজ অ্যাডভান্স হাতে রাখবে। ইয়েস ম্যাম। বলতে নেই, ঘরে যা খাবার থাকে সব কি দিয়ে দেয়, কিছু লুকিয়ে রাখে, এক বাটি চাল ভাত হলেও লুকিয়ে রাখে। মেয়েরা সব পয়সা দেয়, কখনো দেয় না, কিছুটা লুকিয়ে রাখে, কখন বিপদে আপদে প্রয়োজন পড়বে। কাজে 18 থেকে 20 ঘন্টা তোমাকে মিনিমাম কার্গো প্যাসেঞ্জার ভেসেল যাতে চলতে পারে দেখতে হবে। চেমাগুড়ি ও বেনুবনের মধ্যেও ড্রেজিং করতে হবে। হয়ে গেছে ম্যাডাম, ওটাও হয়ে গেছে, ঠিক আছে। কোভিড প্রোটোকল যাতে সবাই মানে সেটা দেখতে হবে। বঙ্কিমদা, আপনার সমস্ত ছেলেদেরও ভলেন্টিয়ার হিসেবে নামাতে হবে কিন্তু, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি যারা আছে। আর কেউ যেন কারোর সাথে কোনো কটু ব্যবহার না করে, পুরো রুটে খারাপ ব্যবহার না করে। পুলিশের কিন্তু প্রত্যেকটা জায়গায় রাস্তায় ক্যাম্প থাকবে, সবাইকে দেখে রাখবে। পলিটিক্স করা এবং কোনো পার্টিকুলার অর্গানাইজেশনের নামে ঘৃণ্য ধর্ম যাতে কেউ না ছড়াতে পারে, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ভালো করে। আমি অনেক সময় দেখি এটা ইগনোর করে যান, এটা ইগনোর করা যাবে না। মেলায় অ্যানাউন্স করতে হবে, এমন কিছু করবেন না যাতে প্ররোচনার সৃষ্টি হয়, এমন কিছু করবেন না যাতে উত্তেজনার সৃষ্টি হয়, এমন কিছু করবেন না যাতে মানুষে ভাগাভাগি হয়। মনে রাখবেন, সারা দেশ থেকে যখন মানুষ আসে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যটাই কিন্তু চোখে পড়ে। তখন কিন্তু কেউ জানে না কে বিহারি, কে ইউপি, কে রাজস্থান, কে গুজরাট, কে বাংলা, এটা মাথায় রাখতে হবে। কারোর ওপরে খারাপ ব্যবহার করা যাবে না, তারা আমাদের গেস্ট, আমাদের অতিথি। বুঝিয়ে বলতে হবে, যদি কেউ না বোঝে তাকে বুঝিয়ে দেশওয়ালি ভাষাতে বলতে হবে। এক্ষেত্রে গঙ্গাসাগর মেলা কমিটিও কিছু ভলেন্টিয়ার দিতে পারে ভালোভাবে কাজ করার জন্য। সবসময় খেয়াল রাখতে হবে যাতে পুণ্যার্থীদের মেলায় আনার জন্য পর্যাপ্ত পরিমাণে বাস থাকে, নিয়ে যাওয়ার জন্য যেন পর্যাপ্ত পরিমাণে বাস থাকে। ট্রান্সপোর্টে এসছে? হ্যাঁ ম্যাম। তোমার কাজ হচ্ছে টাইম টু টাইম মনিটরিং করা, 24 আওয়ার্স মনিটরিং থাকবে কিন্তু। ইয়েস ম্যাম। 13, 14, 15, 16 ইয়েস ম্যাম। যখন যাচ্ছে পিক হচ্ছে 12 থেকে 16 টোটাল মনিটরিং থাকবে যতক্ষণ ফিরে না আসছে। হ্যাঁ ম্যাম। 16 তারিখ নাইট, 17 তারিখ মর্নিং পর্যন্ত। ইয়েস ম্যাম। যানবাহনগুলো লোক ওঠার আগে পরে স্যানিটাইজ করতে হবে। ফায়ার ডিপার্টমেন্টকে পুরো এলাকাকেই মাঝে মাঝে স্যানিটাইজ করে দিতে হবে। ফায়ার ব্রিগেড তৈরি তো? हाँ मैडम, एकदम रेडी मैडम। স্যানিটাইজ করবার জন্য কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা স্যানিটাইজার তৈরি করে, তাদের কিছু হেল্প চান না, অনুষ্ঠ কিছু হেল্প করে দিতে পারো। এখানে যত জৈনদের কমিটি আছে, ধর্মীয় কমিটি, তোমার মারোয়ারি রিলিফ সোসাইটি আছে, এদের বলো না কিছু স্যানিটাইজার দিতে, কিছু মাস্ক দিতে। দিলেই এগুলো কি করবে, ফায়ার ব্রিগেডকে দিয়ে দাও বা কলকাতা পুলিশ থেকে বাসে দিয়ে দাও। সাগর বন্ধুরা যখন যাবে এখান থেকে দিয়ে দাও, তাহলে কী হবে, অনেকেও তো হেল্প করতে চায়, হেল্প করলে দিয়ে দেবে। তুমি কাপড় জামা না দিয়ে তুমি স্যানিটাইজার আর মাস্ক দাও। অনেকে চাদর টাদর দিয়ে হেল্প করে, চাদর দেওয়ার তো দরকার নেই, কোভিড এবং দাও, মাস্ক দাও, স্যানিটাইজার মাস্ক দাও। মেলায় মোবাইল ইন্টারনেটের একটা সমস্যা হয় মাঝে মাঝেই, আমি ফোন করে কথা বলতে পারি না, আমি তো কন্টিনিউয়াস কথা বলে যাই। বিএসএনএল অন্যান্য অপারেটরদের সেটা নজর রাখতে হবে। এটা আলাপন একটা রেলের সাথে, বিএসএনএলের সাথে, আর্মির সাথে চারিদিকে একটা কমিউনিকেশন করে রাখবে। অ্যান্ড আমাদের যেমন এসডিআরএফ আছে, এনডিআরএফ, সমস্ত কমিউনিকেশন করে রাখবে। শেষে আমি গঙ্গাসাগর মেলার এই বিপুল আয়োজনের জন্য যারা দিনরাত এক করে কাজ করেছেন
তাদের আমি অনেক করছেন এবং করেছেন এবং করবেন, তাদের আমি সকলকে, জেলা প্রশাসন, পুলিশ, হোম, পিএইচই, পিডাব্লিউডি, ডিজাস্টার, ফায়ার, হেলথ, ইরিগেশন, ট্রান্সপোর্ট, আইএনসিএ, ট্যুরিজম, পাওয়ার ডিপার্টমেন্ট সহ আমার চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, সবাইকে, আইসি থেকে শুরু করে সবাইকে, এমনকি নিচুতলার কর্মী থেকে শুরু করে সবাইকে আমার অনেক ধন্যবাদ জানিয়ে রাখলাম। আবার জানাবো আফটার মেলা, সবাই মিলে আমরা মোকাবিলা করব এবং সবাই মিলে আমরা মেলা করব, সবাই মিলে আমরা কোভিড মোকাবিলা করব, যে কোনো ঘটনা ঘটলে মোকাবিলা করব, যেন নার্ভাস না হয়ে যায়, যে কোনো ঘটনা ঘটলে ইমিডিয়েট সঙ্গে সঙ্গে কী ব্যবস্থা নেওয়া যায়, একটা টাইম যেন দেরি না হয়। 1 সেকেন্ডের জন্য একটা যদি বাস ধসে পড়ে বা একটা বাস ধসে পড়ে তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যেতে পারে। গাড়িগুলো যেমন যেন খুব ওভার স্পিডে না যায়, গাড়ির রেস্ট্রিকশন করে দিতে হবে, 30-র বেশি উঠবে না। শীতকাল, ফগ, কলকাতা থেকে শুরু করে একেবারে গঙ্গাসাগর পর্যন্ত, আর গঙ্গাসাগর থেকে শুরু করে এই পর্যন্ত। আর ভেসেল টেসেলও যারা যাবে তাড়াহুড়ো করে উঠতে দেবেন না, একটা গ্রুপ উঠিয়ে মাইকে অ্যানাউন্স করবেন, যাতে মাইকে অ্যানাউন্সমেন্টটা ভালো হয়, বুঝতে পারে। গঙ্গাসাগরে 9 বছর আমরা অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছি, প্রচুর। তা সত্ত্বেও আমি আমাদের বাংলার যারা আছেন তাদের কাছে আবেদন করব যে একটু চেষ্টা করুন কম যাবার। বাইরের যারা এসে পড়বে কিছু করার নেই, তারা আমাদের অতিথি, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের এখান থেকে যারা অন্তত প্রতিবার যান একটু চেষ্টা করুন এবারে এই কোভিড সিচুয়েশানে না যাওয়ার জন্য, যতটা পারবেন অ্যাভয়েড করুন। অনলাইনে গঙ্গাসাগরের জল টল নিয়ে নিন, আমি নিজেও তাই করব। আপনাদের যেতে বারণ করলে আমি তো আর নিশ্চয়ই নিজেও যাব না, আমি গঙ্গাসাগরের পরে যাব, বাট আমি নিজেও আমার সুব্রত দা আমার জন্য গঙ্গাসাগরের জল নিয়ে আসবে, আমি মাথায় ছিটিয়ে দেবো। প্রতিবারই পাঠাই, এবারেও পাঠাবে, চিন্তা করার কোনো কারণ নেই, পুজোও দিই, সবই করি। সুতরাং এই পর্যন্ত আমাদের ডিসিশন নেওয়া আছে। এবার আমাকে বলুন, গঙ্গাসাগর মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে এই সৌম্য এই কাগজগুলো পুরো প্রেসকে টাইপ করে যেগুলো আমি বললাম এটা দিয়ে দিও। আর মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি পরে প্রেসকে দিয়ে দিও, অনেকগুলো আছে, যদি কিছু বলার থাকে বলুন। ফার্স্ট দ্বিবেদী, অল্প কথায়। ম্যাডাম আপনাকে ধন্যবাদ দিচ্ছি, খুব ভালো ম্যানেজমেন্ট করেছেন। এবার কোভিড আছে, আমরা নিশ্চিত যত এনজিও আছে আমরা কিন্তু প্রিকশনারি মেজার্স নিয়েছি। একটু কম যেতে উৎসাহ দেবেন, কম যেতে ম্যাডাম মনে করি 20 to 30% লোক আসবেন এবার। আমি জানি, কারণ অনেকেই আসতে চাইবে না, কম আসবেন, তবে এটা চ্যালেঞ্জিং। যারা এসে যাবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখে নেবেন। ম্যাডাম ইট ইজ চ্যালেঞ্জিং টু বি পিপল, যারা আমরা এনজিও অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সবাইরই আছে। আমি একটু দুটা জিনিস বলতে চাই যে ই স্নান যেটা আছে এটা যদি আপনাদের তরফ থেকে সমস্ত স্টেট পেপারে দেওয়া হোক যে ই স্নানের এই ম্যানেজমেন্ট আছে, তাহলে এটা অনেকটা ভালো হবে। সেটা আমরা দিয়ে দেবো, আমরা কিছু হিন্দি এবং কিছু অন্যান্য প্রদেশে সমস্ত ভাগ, অন্যান্য প্রদেশের হিন্দিতে দেবো আমরা। হ্যাঁ ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের আউটরাম ঘাটে যে ড্রেন লাইন আছে, ড্রেনের যে একটা লাইন আছে ওটা খুব নোংরা, ওটা একটু পরিষ্কার করার ব্যবস্থা করিয়ে দিতে হবে। খুবই নোংরা আছে, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ওটা দেখছি ওটা পরিষ্কার না করলে একটু অসুবিধা হবে। আর কি করবে, এসে তো গঙ্গা কাপড়গুলো রাস্তায় ঝুলিয়ে দেয়। আপনারা তো এটুকু দেখবেন না, এটা শুনুন, অনেক লোক তো কলকাতা দিয়ে যাতায়াত করে, সেই সময় অনেক ফরেনার্সও যাতায়াত করে গঙ্গাসাগর দেখতে আসবে। যারা পাহাড় ওই রাস্তার মধ্যে কাপড় জামা মেলে না, তাদের বলুন রাস্তার মধ্যে না মেলে মাঠের মধ্যে মেলুক না। ম্যাডাম আমি অন্য ব্যাপার বলছি, ওটা যে না, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ অনেক সময় দেখবেন আমাদের ভালোটা প্রচার হবে না, খারাপটা প্রচার হবে। ওটা খুবই মেয়েদের বলবেন একটা জায়গা দেখিয়ে দেবেন, সেখানে মেলুক না, অত বড় ময়দান পড়ে আছে। আচ্ছা, নালা বলে দিয়েছি, পিডাব্লিউডি ও কর্পোরেশন সব আছে, কথা বলে নেবে। হ্যাঁ বলুন ত্রিবেদী সাহেব, আর কি? আর ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ। আমরা আরে আগুন মেলাতে কেন্দ্র করে আগুন রান্নার গাঁজা খাওয়ার আগুন রান্না ম্যাডাম আর একটা আছে যে বাইরের থেকে যারা আসছে, আমরা এখানে একটা ডিসিশন নিয়েছি। কেএমসি আমাদের ডিএম সাহেব অলরেডি আগস্ট মাস থেকে 3-4টা মিটিং করেছেন, আমাদের মেয়র সাহেবও মিটিং করেছেন। আমরা যেটা ওইখানে ডিসিশন নিয়েছি, আপনার যদি ডাইরেকশন আছে যে আমরা যারা ওইখানে আসবে ভিতরে হকার্স
লিমিটেড হকার্স যেন কেউ ভিতরে না ঢুকে, কারণ হকার্স কেউ দিতে ওখানে ঢুকবে না, কারণ ওইটুকু জায়গার মধ্যে প্যান্ডামোনিয়াম হয়ে যাবে। Right. আর 2 হচ্ছে আগুন জেলে খাবার যাতে ওখানে না হয়। আর ঠিক। 3 হচ্ছে নাগা সন্ন্যাসীদের জন্য তো একটা আলাদা টেন্ট করুন, যেহেতু ওরা আগুন টাগুন জ্বালায়, ওরা কারো কথা শুনবে না, সুতরাং ওদের সম্মান যাতে হানি না হয় দেখে নিন। আর বাইরের লোক যারা আসছে তাদের আই কার্ড আমরা দিব, আর মানে এমনি যেন সবাই ঢুকতে না পারে। আইডেন্টিটি কার্ড Identity একটা, card, হ্যাঁ। সেটা আপনারা মেলা কমিটি দেবেন। দেবে। আর যাকে তাকে অনেকে পয়সা নিল দিয়ে দিল তা যেন না ওই হয়। সাধু সন্ন্যাসীদের দর্শন করার জন্য হাজার হাজার লোক ঢুকে পড়ে, সেটা একটু কন্ট্রোল করতে হবে। সেটা আপনাদের কন্ট্রোল করতে হবে। আমরা আপনারা মেলা করবো, কমিটি but we need- আপনারা কন্ট্রোল করবেন, অ্যানাউন্স করে পুলিশ আপনাকে হেল্প করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শামিমা, তোমাদের আর কিছু আছে? তুমি তো জানোই, তুমি তো হ্যাবিচুয়েটেড। হ্যাঁ দিদি, সব ঠিক আছে দিদি। তোমরা কিন্তু এপারে থাকবে, হ্যাঁ দিদি, যেরকম থাকো। আমি সব দিকে ওইদিকেও যাই, গিয়াস এদিকেও এপারে আসি। থাকে, হ্যাঁ দিদি। মন্টু ওখানে থাকে কাকদ্বীপ, আর লট এই থেকে দায়িত্বে থাকে। তুমি থাকো গিয়াস, দেখে নেবে। এই মন্টু থাকো। আমি কচুবিড়া থাকি। আমি যতক্ষণ গ্রিন সিগন্যাল না দেবো এলাকা কেউ ছাড়বে না। আমার জন্য ববি, 2 দিনের মধ্যে পালিয়ে আসার চেষ্টা করবি না। তুই এলাকা ছাড়বার আগে আমাকে ফোন করবি, তুই কিন্তু আমি বলবার আগে বেরিয়ে আসিস। 2 দিন থেকেও আমাকে বলে বেরোবি। দিদি আমি বলছিলাম কচুবিড়ে আরেকজন দিলে ভালো হয়। আমি না, গতবার যেরকম ছিল মন্দির চত্বরে শুভ্রদা শোভনদার আমি ছিলাম, আর গিয়াসের সঙ্গে সুজিত আর মনীষদা ছিল, ফলে তো খুব গিয়াসের speed- সাথে সুজিত আর মনীষদাকে দিয়ে দাও। গতবার তাই ছিল। তো এবারেও তাই হবে, বলে দাও সুজিত নেই, মনীষদাকেও বলে দাও। ঠিক তুমি আছে। আর তোমার কাজ এটা সুজিতকে আর মনীষদাকে অ্যালার্ট করার। আর মন্টু কি একা পারবি না? তোর সাথে তো সুভাষিস আছে, ববিদা আছে তোর সাথে, ববিদা তোর সাথে আছে। ববিদা আছে। তুই তোর সাথে দরকার হলে আমি আছি, আমরা পরে ঠিক করে নেবো। তোরা ওখানে লোকাল ঠিক করে নে। হ্যাঁ, আমরা ঠিক করবো। ঠিক আছে। আচ্ছা, বাইরের লোক তো বেশি যাওয়া। একটা কথা বলবো? আমরা ভিআইপিদের বলবো, যেটা পুলিশের থেকে রিকোয়েস্ট থাকবে, ভিআইপি মুভমেন্টটা কম করতে। কারণ ওই ভিড়ের মধ্যে আমি ভিআইপি মুভমেন্ট আমি প করে গাড়ি নিয়ে কাউকে যেতে দেবো না। এটা পারবো না করতে, বলবেন অনলাইনে করে নিতে এবারে। বলছিলাম যে বঙ্কিমবাবু একটা সুন্দর ব্যবস্থা করেছেন। আমি গেছিলাম 29 তারিখে ওই গ্রিন গঙ্গাসাগরের জন্য ওই সমস্ত প্লাস্টিক নিয়ে, যেগুলো ডিগ্রেডেবল এইরকম জিনিসপত্র ওরা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছেন ওখান থেকে সমস্ত স্টল হোল্ডারদের। ভেরি গুড। এটা খুব সুন্দর একটা কাজ বঙ্কিম তো খুব করেছে। কাজের লোক, বঙ্কিমদার তো তুলনাই হয় না। উল্কাও খুব ভালো কাজ করে, সুতরাং ওরা সব মিলে। তোমার এসপিরা সব ঠিক আছে? কে কে এসপিরা এসছে এখানে? मैम वैभव আছে ম্যাডাম, এসপি সুন্দরবন। वैभव तिवारी मैम, एसपी सुंदरबन। না, কামনা তোমাকে তো আমি চিনি। আমি বলছি এসপি সুন্দরবন, मैम তোমাকে একটু টাইম বেশি দিতে হবে। मैम তুমি কি একটু কোঅপারেশন কম করছো? मैम कॉपरेशन করি ম্যাম পুরো ম্যাম। গতবারও ছিলাম ম্যাম আমি ওখানে মেলাতেই। না, আমার কাছে একটু কমপ্লেন আসছে তুমি একটু কোঅপারেশন কম করছো সবার সাথে। দেখে নিও একটু, কেমন? রাইট ম্যাম, দেখো, আমরা যখন কাজ করি সরকারের পক্ষে আমাকে কাজটা করতে হবে। রাইট সে সেন্ট্রাল গভর্নমেন্টেরও সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে করে, তোমাকেও স্টেট গভর্নমেন্টের পক্ষে করতে হবে। Right. এটা একটু দেখে নিও। আর একটা হচ্ছে তোমাকে একটু লোকজনের সাথে কোঅপারেশন করতে হবে। পুরো ঠিক আছে, কভারেজ করি ম্যাম, দেখে নেব। ঠিক আছে, থ্যাংক ইউ। বসো মন্টু, তুই একটু যোগাযোগ করে নিস, কোনো প্রবলেম হলে আমায় বলিস। আর অরূপ, তোকে আমি বলছি ওদিক থেকে অরূপ আর এদিক থেকে ববি, দুজনকে দায়িত্ব দিচ্ছি ঘন্টায় ঘন্টায় আমাকে ইনফরমেশন দেবার। আমার চ্যানেলে তো আমি পাবোই যারা ওখানে দায়িত্বে থাকবে, আর অনেক সময় ইনফরমেশন ভীষণ ডিলে করে ফেলে, এটা হবে না। মহারাজ, দিলীপ মহারাজ আদেশ দিন। আর কিছু আদেশ আছে? আপনি আশীর্বাদের হাত রাখবেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বলে দেবেন এবারে কিন্তু আমার ওই গুড়টা আর এটা রেখে দিতে, আমি কিন্তু নেবো। সুভাষণ সংঘ থেকে আমাকে দেয়, প্রতিবার গুড় দেয়। হ্যাঁ, রেখে দেয় জানো, আমি গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, না আমার থাকবে, আমি নিয়ে এসে নেবো নলেন গুড়, আপনি নিয়ে তো রাস্তায় খেয়ে নেবেন। সুব্রত তাকে খবরদার গুড় দিয়ে না, ও একদম পুরো রাস্তাতেই পুরোটা খেয়ে নেবে। চিনি না পেলে চিনির কিউব খেয়ে নেয়। এই সুব্রত তাকে দেখে রাখবি, খিচুড়ি আর মাংস সেই দার্জিলিং এর মতো যেন না হয়। সুব্রত দা, শোভন দা, সুব্রত কোনখানে? সুব্রত দা কোথায় উঠছে? পাশাপাশি দেখবেন তো কি খাওয়া খাচ্ছে। বৌদিকে নিয়ে যাচ্ছেন? বৌদি যাচ্ছে, তাহলে আমি ঠিক আছি। বৌদি যদি যায় তাহলে আমি ইটস ওকে। শোভনদার সাথে কে যাচ্ছে? আচ্ছা, যাব। তোরা কবে যাবি?
14 তারিখে যদি পুণ্য স্নান হয়, তোমাদের 12 তারিখের মধ্যে জায়গা নিয়ে নিতে হবে। 12 থেকে 17 তোমাদের বাধা। সুব্রত মাঝে গেছিলেন না? আপনি এর মধ্যে গেছিলেন? আর বললেন যে যাবো একবার। আচ্ছা ছেড়ে দিন, 12 তারিখে যাবেন, 5 দিন থাকতে হবে। আর বৌদি যাচ্ছে বলে আমি নিশ্চিন্ত। বৌদির কাছে আমি খবর নেবো কিন্তু। এই অরূপ, দেখে রাখবি সুব্রত তোর খাওয়া দাওয়া সব যেন ঠিক মতো। একটু শুধু গুড় ঝুড়ি কিনে দিস, ওই যেগুলো বেসন দিয়ে বানায় রে, আমিও কিনে দিই মেলা থেকে। কিন্তু অন্য কিছু দিবি না, ওই তিলের নাড়ু টাড়ু ছোট ছোট দিতে গেলে তুই আর বেশি বেশি দিবি না, 50 গ্রাম করে দিবি। বৌদি লুকিয়ে রেখে একটা একটা করে দেয়। বৌদির হাতে দিবি, তাহলে আর দেবে না একটাও। অর্ধেকটা সুব্রতকে দিবি, অর্ধেকটা বৌদিকে দিবি। আচ্ছা আর কার কি বলার আছে গঙ্গাসাগর মেলা? ম্যাডাম, বলো। আমাদের কলকাতা কখন আসবে? আউটরাম ঘাটে কখন আসবেন আপনি? প্রত্যেক বছরই আসেন। আরে মশাই এখন ছাড়ুন, এখন পরে বলে দেবো, আমি সব আগে বলি। ওইটা কিন্তু ওই প্রোগ্রামটা কিন্তু রাখবেন, সেই প্রোগ্রাম যাতে না চেঞ্জ হয়। কি? আমরা খুব আশা করি আপনি একবার মাঠে আসবেন আমাদের এখানে মেলা। ওরে বাবা রে, আসতেই হবে ওটা আপনাকে। সে আমি দেখে নেবো। না না, রিকোয়েস্ট নাই ওটা। এখন আমি কিছু করছি না, আমি পরে আপনাকে বলে দেবো। আমারটা তো আপনাদের কোনোদিন বলতে হয় না, কেন বলছেন? ঠিক আছে। আপনার বড় বাজারে মেলা হয়, জগদ্ধাত্রী পুজো হয়, কখনো বলতে হয়? সেই জন্য বললাম সকালে যাচ্ছেন, কিন্তু এখানে আসতে হবে। কোনো দরকার নেই। সীতারামের এত ভুড়ি বাড়লো কি করে? মোটা হয়ে যাচ্ছে, কাজকর্ম করছে না। কাজকর্ম একটু করো ভালো করে। আর সব ঠিক আছে মন্টু, তোর ওপর আমাদের নির্ভরশীল বাবা। হ্যাঁ ঠিক আছে, স্বামীমা তোমাদের ওপরই আমাদের নির্ভরশীল। আর তোদের ওখানে একটা মিষ্টির দোকান আছে, যা ভালো মিষ্টি পাওয়া যায় না, ববি আমার জন্য নিয়ে আসে জানিস তো আসার সময়। ওই মিষ্টিটা ছাড়া আমরা কোনো মিষ্টি খাই না। বল ববি, লুকানোটা বলে দে। প্রতিবার ববি কিন্তু আমার জন্য মিষ্টিটা কিনে নিয়ে আসে। ওই দোকানটা যদি কেউ চেনো, কাউকে চেনাবি না, তাহলে আমার সব মিষ্টি ওরা নিয়ে নেবে। তাহলে আজকের মিটিং এখানে শেষ করি। ও দিয়ে দিন, দিয়ে দেবে। স্বরূপ দেখো তো একটা লেটার দিচ্ছে। তাহলে থ্যাংক ইউ সো মাচ। এখন আমাদের আবার প্রেস আছে, এটা পুরো প্রেস হয়েছে। সুব্রতরা থাকুন, আমি একটু প্রেস করবো। আচ্ছা দিলীপ মহারাজকে চা খাইয়েছো? হ্যাঁ অরূপ, দিলীপ মহারাজকে আগে গাড়িতে ওঠাও। না 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 না, ও উদ্বোধন আছে দিলীপ মহারাজরা চলে যাওয়ার পরে করছি। হ্যাঁ নাকি থাকাকালীন করে দিই? না আমার কিছু প্রেসকে বলার আছে না। এটা ভালো প্রোগ্রাম, সকল তাহলে থাকুন সকলে। তাহলে ঠিক আছে, থাকুক। একটু প্রেসকে কারেক্ট করে দাও। কানেক্টেড আছে ম্যাডাম। আজকে কিন্তু আমাকে বেশি বকাবে না, কিন্তু অনেক বকেছি। আমরা প্রথমেই একটা প্রোগ্রাম ইনাগুরেট করব। এটা খুব ভালো প্রোগ্রাম, আশা করি খুব মানবিক প্রোগ্রাম। সবাই শুনে রাখুন, গঙ্গাসাগরের আগে আমরা চোখের আলো বলে একটি প্রকল্প চালু করছি। এই প্রকল্পটা হচ্ছে 5 বছর যাবৎ ব্যাপী। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে বয়স্কদের ছানি অপারেশন করা এবং নবীন থেকে প্রবীণ, নবজাতক থেকে বৃদ্ধ সকলের চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ করা। এই প্রকল্পের আওতায় 5 বছর রাজ্য জুড়ে 20 লক্ষ বয়স্ক মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে এবং দরকারে আমরা তাদের ফ্রি চশমাও করে দেব। 8,25,000 ফ্রিতে চশমাও দেব। সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীদেরও বিনামূল্যে চোখ পরীক্ষা করা হবে ও দরকারে চশমা বিনামূল্যে দেওয়া হবে। 4 লক্ষ ছাত্রছাত্রীকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। এমনকি অঙ্গনওয়াড়ি সেন্টারে যেসব শিশুরা যায় তাদের সবারও চোখ পরীক্ষা করব এবং কোনো সমস্যা আছে কিনা এখন থেকে জানব। 300রও বেশি আই সার্জন ও প্রায় 400 জন অপটোমেট্রির মেডিকেল টেকনোলজিস্টরা এই কাজে যুক্ত থাকবেন। প্রথম পর্যায়ে কাল থেকে 1200টি গ্রাম পঞ্চায়েত ও শহরের 120টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই প্রকল্প চালু হবে। পরে সমস্ত গ্রাম পঞ্চায়েত
ও শহরকে আনা হবে এর আওতায়। আমাদের লক্ষ্য আই হেলথ ফর অল বাই 2025। সকলের জন্য চক্ষু স্বাস্থ্য, সকলের জন্য দেখা, এবং 2025-এর মধ্যে এই সমস্ত লক্ষ 20 লক্ষ, তারপরে আরও যে 4 লক্ষ, আরও যে 5 লক্ষ, টোটালটাই আমরা কমপ্লিট করব 5 বছরের মধ্যে। কারণ চোখ পরীক্ষা করতে হবে, দেখতে হবে, ছানি অপারেশন করতে হবে, চশমার পাওয়ার নিতে হবে, চশমা দেখতে হবে, এটা টাইম লাগছে। কাল থেকে আমরা এটা চালু করে দিচ্ছি। আই হেলথ ফর অল বাই 2025, বাংলায় আমি নাম দিয়েছি চোখের আলো। এই লোগোটাও আমার করার, নামটাও আমার দেয়া। সুব্রতার লোগোটা দেখুন, 1 সেকেন্ডে পছন্দ হয়েছে? ঠিক আছে, দারুণ না বললেও কিছু মনে করতাম না। এছাড়াও আরেকটা উদ্বোধন আমরা করব, সেটা হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু করা হলো ট্রমা কেয়ার ইউনিট। এটা একটি লেভেল 2nd ট্রমা কেয়ার ইউনিট। ট্রমা কেয়ার ইউনিটে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর সহ সারা উত্তরবঙ্গের মানুষ এসে দরকারে চিকিৎসা করতে পারবেন। সারা উত্তরবঙ্গের মানুষের কাছে এটা আমাদের একটা ছোট্ট উপহার। আমরা পিজিতে প্রথম চালু করেছিলাম ট্রমা কেয়ার সেন্টার 100 কোটি টাকা খরচ করে, এবং এই যে ট্রমা কেয়ার সেন্টার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে, যেমন জলপাইগুড়ি থেকে শুরু করে সব জায়গাতেই হবে, আলিপুরদুয়ার, দার্জিলিং, মানুষেরা এই সুযোগটা পাবে। কারণ অ্যাক্সিডেন্ট হলে অনেক সময় সুযোগটা পায় না। এটা 10 কোটি টাকা খরচ করে আমরা এই ট্রমা কেয়ার ইউনিটটা, যেখানে 20টি বেড আছে, 2টি অপারেশন থিয়েটার আছে, 2টি করে অপারেশন টেবিল আছে, অর্থোপেডিক এবং নিউরো সার্জারির সুবিধা আছে, এছাড়াও 10 বেডের একটি রিকভারি কক্ষ আছে, বিশেষজ্ঞ ডাক্তাররা থাকবেন। ফলে এখানকার মানুষ ঘরের পাশেই সর্বোচ্চ মানের ট্রমা কেয়ার পরিষেবা পাবে, কলকাতায় আসতে হবে না। এর আগে কলকাতায় করেছিলাম 100 কোটি টাকার খরচ করে, বেশি করে, রাজ্যের প্রথম লেভেল 1 ট্রমা কেয়ার ইউনিট আমরা চালু করেছি। সুতরাং মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে আসুক, এটাই চাই। এটা আমাদের ট্রমা কেয়ার সেন্টারের সার্থকতা হবে। এটাও আমি আজকে উদ্বোধন করলাম। সৌম্য কাগজগুলো প্রেসকে দিয়ে দেবে, কারণ এত লেখা আপনাদের পক্ষে সম্ভব নয় বলে। এবার আমি আপনাদের কাছে বলি, এটা লেভেল 2। হ্যাঁ, এরপরে প্রেসকে একটু সিরিয়াসলি নোট করতে হবে, কারণ এটা কিন্তু আর কাগজ দেওয়া যাবে না। রেডি? কাগজ, পেন, অনেক হয়ে যাবে একসাথে, হজম করতে পারবেন তো? 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা, 5 পাতা হয়ে যাবে, কিন্তু আমার কিছু করার নেই। গভর্নমেন্ট এত বেশি কাজ করলে আর কি হবে? আমি একটা চিঠি লিখেছিলাম ডিসেম্বরের 21 তারিখে ধর্মেন্দ্র প্রধানকে, কেন্দ্রীয় অয়েল মিনিস্টারকে। তাতে আমি লিখেছিলাম যে অয়েল এবং ন্যাচারাল গ্যাস কর্পোরেশন আমাদের বারাসাতে, অশোকনগর, হাবড়া, এদিকটায় অশোকনগরে বিশেষ করে, তারা যে তেলের হদিশ পেয়েছেন, এবং সেই তেলের হদিশটা কাজে লাগিয়ে, এবং আমাদের এখানে যেহেতু নিয়ারেস্ট হলদিয়া রিফাইনারি আছে IOCL এর, এবং তাদেরও ইন্টারেস্ট আছে, আমরা মনে করি যে অশোকনগরের সাথে এটা কানেক্ট করে যদি আমরা করতে পারি, এই ডিসকভারি যেটা হচ্ছে, তেলটা আবিষ্কার হচ্ছে, অনেকটা তেল পাওয়া গেছে অশোকনগর এবং তার আশেপাশে। এটা একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে বিগ ইন্ডাস্ট্রি, মাইক্রো অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রি অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এবং এটা থেকে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস যেমন হবে, অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি তৈরি হবে, হলদিয়াতে রিফাইনারি তৈরি হবে, এগুলো সব হতে পারে। সুতরাং এটাই আমি রিকোয়েস্ট করেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টকে। State government has received a proposal from ONGC
for settlement of around 40 acres of state government land for installation of quick production system with green belt area and allied infrastructure. Another application for land for 3 years temporary occupation in 2 its upcoming exploratory locations in Barakpur in the district of North Chobbish Pargana has also been received. বারাসাত এই অশোকনগর এবং ব্যারাকপুরেও আছে কিছুটা সুযোগ। সেই জন্য আমরা বলেছি যে স্টেট গভর্নমেন্ট ইজ ভেরি হ্যাপি টু প্রোভাইড রিকোয়ার্ড ল্যান্ড ফ্রি অফ কস্ট। ওরা বলেছিল টাকা দেবে, আমার টাকার দরকার নেই, তুমি আমার এখানে ইন্ডাস্ট্রি করো, আমি টাকাটা দেবো, ল্যান্ডের যা টাকা লাগবে, ল্যান্ড যা লাগবে আমরা দেবো, তোমরা শুধু ইন্ডাস্ট্রিটা করো। যেহেতু তেল পাওয়া গেছে, এটা তো নয় যে তোমরা আজকে ইচ্ছা করে করছো, তেল পাওয়া গেছে বলে প্রভিশন আছে এবং এটা চলছে অনেক দিন ধরে, আপনারা জানেন 3 বছর 4 বছর ধরে এটা হচ্ছে। এবং এই মানে ডিসকভারিটা করবার জন্য স্টেট গভর্নমেন্ট পুরো হেল্প করেছি আমরা। এটা আমরা খুশি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট আমরা একসাথে কাজটা করতে পেরেছি, আমরা খুশি। এখানে আমাদের স্টেটের ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। সুতরাং আমরা মনে করি যে এই কাজটার ব্যাপারে আমরা টোটাল ফুল ফ্লেজেড কোঅপারেশন করছি এবং তাড়াতাড়ি প্রজেক্টটা যাতে শুরু হয় তার জন্য আমরা আবেদন করেছি। এবং 300 মানুষ আছেন যারা ওখানে আছেন, তাদের জন্য স্পেশাল রিহ্যাবিলিটেশন প্যাকেজ এবং একটা করে চাকরির ব্যাপারেও আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে অলরেডি রিকোয়েস্ট করেছি। আমার যতটা মনে হয় আপনাদের কাছে, যেটা আমি জানতে পেরেছি মানে, এবং আমাদের যেটা রিকোয়েস্ট আছে, আমাদের রিকোয়েস্টের অনুযায়ী আমি আপনাদের বলছি, আপনারা একটু প্লিজ দয়া করে লিখে নিন। ডিসকভারি অফ ওয়েল রিজার্ভার্স ইন অশোকনগর 1 is only a beginning, and more such success in the near future will help reducing import of oil and making West Bengal the future energy destination. আমরা বলছি ফিউচার এনার্জি ডেস্টিনেশন, অয়েল এক্সপোর্ট করার জন্য এই জায়গাটাকে বেছে নেওয়া হোক, যেহেতু তেল পাওয়া গেছে আর যেহেতু হলদিয়া রিফাইনারি আমার একদম কাছে আছে এবং তারাও ইন্টারেস্ট শো করেছে। এর আগেই আপনারা জানেন দেউচা পাঁচমি আমরা সেকেন্ড ওয়ার্ল্ড লার্জেস্ট কোল বেল্ট পেয়ে গেছি, কোল মাইন্স, যেটা আস্তে আস্তে সার্ভে হচ্ছে, যেটা আস্তে আস্তে কাজ শুরু হবে, যেখানে শুধু গভর্নমেন্টের ল্যান্ড, কেউ কোনো বসতি নেই, সেই জায়গাটা আমরা প্রথম করব। তারপর আমরা আস্তে আস্তে চাকরি দিয়ে, ল্যান্ডের পরিবর্তে ল্যান্ড দিয়ে আমরা কথা বলে নিই আদিবাসী ভাই বোনেদের বা কিছু মুসলিম ভাই বোনেরা আছে, কথা বলে নিয়ে তারপরে করবো। ওটা এখন দেরি আছে, যেটা জমি, যেটা করলে জমি একটু নিতে হবে না, সেটা আমরা ফার্স্ট চালু করব। কিন্তু সেটা চালু করার আগেও ক্ষতিপূরণ প্যাকেজটা আমরা দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে আপনাদের কাছে, যাতে টোটালটা তাদের ফিউচার প্ল্যানিং কী থাকবে সেটা দিয়ে দেবো। সেরকম এখানে মাত্র 300 জন আছে, তাদের জন্যও বলেছি আমরা। বেঙ্গল বেসিন যেটা আছে, এটা মনে হচ্ছে এটা এখন ধরুন গ্যাস মাপ ইন দ্য ওয়ার্ল্ডে চলে আসবে। দেউচা পাঁচমিটা যেমন আমার কোল বেল্ট হিসেবে ওয়ার্ল্ড ম্যাপে চলে আসবে, তেমনি আমার এনার্জি সেক্টর হিসেবে, অয়েল এনার্জি সেক্টর হিসেবে এই অশোকনগর এবং পরে ব্যারাকপুর এই জোনটা এবং হলদিয়া রিফাইনারি মিলে একটা ওয়ার্ল্ড গ্যাস ম্যাপে চলে আসবে। এটাও আমরা একটা রিকোয়েস্ট করেছি। এছাড়াও কারণ অলরেডি ওএনজিসি, আমি যেটা শুনেছি গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যে ওএনজিসি অলরেডি এখানে 3,361 কোটি টাকা খরচা করেছে ফর বেঙ্গল বেসিন। কারণ এটাই কিন্তু ওদের নবতম আবিষ্কার, গত 3-4 বছর করবার পরে সাকসেসফুল হয়েছে সায়েন্টিস্টরা। আমি তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবং ওএনজিসির পক্ষ থেকে ফার্দার 2 বছরে আরও 425 কোটি টাকা ইনভেস্ট করার কথা আছে। আমার মনে হয় এর ফলে লোকাল ওয়ার্কাররাও চাকরি পাবে, যারা স্থানীয় মানুষ জমি দেবে তারা চাকরি পাবে, যারা স্থানীয় মানুষ ধরুন ঘরবাড়ি ছেড়ে যাবে নিশ্চয়ই ঘরবাড়ি পাবে তার পাল্টা বা চাকরি পাবে। এবং অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি এটাকে কেন্দ্র করে গড়ে উঠবে। অশোকনগরে আমাদের নিজেদেরও অনেক জায়গা আছে। এবং হলদিয়া পেট্রোকেমিক্যালস ইন ওয়েস্ট বেঙ্গল, এটা যেহেতু আমাদের ক্রুড অয়েলটা মানে ইম্পোর্ট করে, তাদের রিফাইনিং ক্যাপাসিটি আছে অফ 8 মিলিয়ন টনস পার অ্যানাম, 8 মিলিয়ন টনস পার অ্যানাম। হলদিয়া পেট্রোকেমিক্যালস ইন ওয়েস্ট বেঙ্গল আমাদের পার অ্যানাম আমাদের 8 মিলিয়ন টন পার অ্যানাম আমাদের ক্যাপাসিটি আছে রিফাইনিং। সুতরাং অয়েল প্রডিউসড ইন ওয়েস্ট বেঙ্গল এটা প্রসেসড হবে থ্রু হলদিয়া। সুতরাং এই যে জায়গাগুলো ভৌগোলিকভাবে
এবং ঐতিহাসিকভাবে এবং শিল্পের দিক থেকে খুব ভালোভাবে যুক্ত আছে বলে কাজটা সুবিধা হবে। যেমন দেউচা পাঁচমি আপনারা জানেন আগে ছিল 6টা রাজ্য মিলে করবে। আমরা সবাই চেষ্টা করেছিলাম 2 বছর, কিন্তু 6টা রাজ্য মিলে করতে পারিনি যখন, তখন আমরা বলেছিলাম আমাদের দিন আমরা করব। আমরা অনেকটাই এগিয়ে গেছি। সেই রকম মনে রাখবেন, আমি বলছি আগামী 100 বছর অন্তত বাংলার ইয়াং জেনারেশনকে, বাংলায় যারা ফিউচার জেনারেশন আসবে তাদের কোনোদিন বিদ্যুৎ সংকট ফেস করতে হবে না, বিদ্যুৎ চিপ হয়ে যাবে এবং ইন্ডাস্ট্রিতেও যেটা আমাদের বিদ্যুতের দাম বেশি সেটাও চিপ হয়ে যাবে। 100 বছরের জন্য বিদ্যুৎ সংকট বাংলায় হবে না। এটা কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার করে দিয়ে যাচ্ছি। আর 2 হয়ে যাচ্ছে, আমরা করে দিয়ে যাচ্ছি মানে শুরু করে দিয়েছি এবং আমরা এই জন্যে করতে হয়তো 2-3 বছর টাইম লাগবে, সেই জন্য বলছি যেটা ইনাগ্রেশন আমরা করে দিয়ে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এটা 2-3 বছর টাইম লাগবে। ফার্স্ট ফেজটা করতে 2 বছর লাগবে, তারপরে আস্তে আস্তে ওখানে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি বাকরি হবে এবং লক্ষ লক্ষ ছেলেমেয়েরা, বাঁকুড়া ধরুন, পুরুলিয়া ধরুন, বর্ধমান ধরুন, হুগলি ধরুন, বীরভূম ধরুন, অনেক ছেলেমেয়েদের কাজের আর কোনো মানে সবাই আসবে বাংলায় কাজ করতে, বাংলা থেকে কাজ করতে আর কাউকে বাইরে যেতে হবে না এবং আমাদের স্কিল ওয়ার্কার্স অনেক আছে, এটাতে আমরা গর্ববোধ করি। তেমনি অয়েল কোম্পানিটাও, এখানে যেহেতু অয়েল রিফাইনারি এবং ওএনজিসি যেটা ডিসকভারি হয়েছে তেলের, এই দুটো হয়ে গেলে গ্যাস ম্যাপে বাংলা কিন্তু 2টো জায়গায় থাকলো। একটা হচ্ছে কোল মাইন্সে ওয়ার্ল্ড ম্যাপে সেকেন্ড থাকলো পজিশানে এবং ওয়ার্ল্ডের গ্যাস ম্যাপে এনার্জি সেক্টরেও বাংলা থাকছে খুব ইম্পর্টেন্ট পজিশানে। অর্থাৎ বাংলাকে নিয়ে যারা বলে বাংলায় শিল্প নেই, বাংলায় শুধু গল্প আছে, তাদের আমি বলি এটা গল্প নয়, এটাকে বলে শিল্প। তৈরি করতে টাইম লাগে, তার কারণ অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। আমরা পুরো ওএনজিসির কাজটা যেদিন থেকে ডিসকভারি হয়েছে সেদিন থেকে তাদের সাথে কোঅর্ডিনেশন করে, তারাও আমাদের সাথে কোঅর্ডিনেশন করে, আমরা ডাইরেক্ট কন্টিনিউয়াস টাচ করে আমরা এই কাজটা করতে পেরেছি। আজকে আমি গর্বিত এবং আমি সায়েন্টিস্টদের ধন্যবাদ জানাচ্ছি, অয়েল কর্পোরেশনের যারা কাজ করেছেন, ওএনজিসির সায়েন্টিস্টরা, তাদের ওয়ার্কার্সরা, শুরু করে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং রিফাইনারি সকলকেই আমি আমার অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে দেউচা পাঁচমির জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আমরা 4-5 বছর ধরে লড়াই করেছি, এটা 4-5 বছর ধরে, তারপরে আমরা একটা পারমিশন পেয়েছি করবার জন্য। সুতরাং মনে রাখবেন একটা কাজ তৈরি করতে অনেকটা টাইম লাগে। যেমন সিলিকন ভ্যালি আমাদের হাতে ছিল, আমরা করে দিয়েছি, 200 একর জমি করে আমরা অলরেডি প্রায় অনেকগুলো ভর্তি হয়ে গেছে। আইটি সেক্টরও এগিয়ে চলেছে, এমএসএমইতে তো বাংলা নাম্বার 1, নতুন করে বলার কিছু নেই। সুতরাং শিল্পে বড় থেকে মাঝারি থেকে ছোট শিল্পে, এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন থেকে, ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েশন, অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি, বাংলাই আগামী দিন সারা পৃথিবীকে পথ দেখাবে। এবং এক্ষেত্রে আমি বলবো যে অস্ট্রেলিয়া একসময় আমাকে একটা চিঠি দিয়েছিল, যে তারা দ্বিবেদী অস্ট্রেলিয়ায় দিয়েছিল না, যে তারা একটা সার্ভে করতে চায় এই কারণে যে আগামী দিনে বেঙ্গল উইল বি দ্য মেন গেটওয়ে ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড ফর দ্য ইকোনমিক ইনভেস্টমেন্ট। তার মানে এটা যে কত সত্য, যেদিন থেকে বেঙ্গল বিজনেস সামিট আমরা করেছি অনেকে অনেক কোয়েশ্চেন করে, কিন্তু একবারও ভেবে দেখেছেন কি এই কয়েকটা সামিটের মধ্যে দিয়ে বাংলাটাকে আমরা কোথায় নিয়ে গেছি, কোথায় পৌঁছে গেছে। আমি আজ গর্বিত বাংলার জন্য, বাংলার ভাই বোনেদের জন্য, আমার ইয়াং জেনারেশন, আমার স্টুডেন্ট ইউথদের জন্য, এবং যারা এখনই ইয়াং আছে আগামী দিন কাজ করবে 30 বছর 40 বছর, ইভেন যারা আজকে ছোট্ট ছোট্ট শিশুরা, যারা কালকে বড় হবে, ফিউচার অফ দ্য কান্ট্রি, ফিউচার অফ বেঙ্গল, এবং আগামীকাল নবপ্রজন্ম এগিয়ে আসবে নতুন আশা নিয়ে, নতুন দিশা নিয়ে, নতুন বছরে। এই দুটো বড় বড় উপহার, সাথে চোখের আলো থার্ড উপহার। তার আগে আমরা তো মিটিং করে আপনারা জানেন যে গঙ্গাসাগর মেলা এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্যাপারে আমি অলরেডি লাইভ হয়েছে, আপনারা সকলেই সবটা পেয়েছেন, নতুন করে বলার আর কিছু নেই। আমি আবার বলবো 23শে জানুয়ারিকে জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করা উচিত। নেতাজি সুভাষচন্দ্র বোসের মনুমেন্ট আমরা আজাদ হিন্দ বাহিনীর নামে তৈরি করব। আমরা এনসিসি যেমন আছে, পাশাপাশি আমরা জয় হিন্দ, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে হবে, স্কুল কলেজে আমরা যেমন কর্পোরেশনের প্রত্যেকটা কমিউনিটি সেন্টার আমরা জয় হিন্দ বাহিনীর নামেই করেছি। অনেক পাম্পিং সেন্টার থেকে শুরু করে জয় হিন্দ ব্রিজ থেকে জয় হিন্দ স্লোগানটাকে, আজাদ হিন্দ স্লোগানটাকে আমরা আরও বেশি করে নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মবর্ষে আমরা নিয়ে যাব। এবং ওই দিন বেলা 12টায়
সব মা ভাই বোনেদের সবাইকে বলবো, শাক বাজিয়ে 12:15 যখন হুইসেল বাজবে আপনারাও শাক বানিয়ে আপনারা 12টা থেকে বাজাতে শুরু করবেন, আর 12:15 হুইসেল বাজলেই শ্যামবাজার 5 মাথার মোড় থেকে আমাদের মিছিল বেরোবে এবং আমরা এসে রেড রোডে এসে পৌঁছাবো। তাছাড়াও অনেক একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় বিশ্ববিদ্যালয়, পুলিশ, কলকাতা পুলিশ একটা আজাদ হিন্দ বাহিনী একটা গঠন করবে, এরকম বিভিন্ন সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়েছে। সুতরাং এগুলো আপনাদের আমি আগেই বলেছি। আমি আশা করি এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে নিশ্চয়ই করতে পারেন, বাট আমি একটু জল খেয়ে নিই তারপরে। হ্যাঁ আলাপন, তোমার কি বলার ছিল বলে দাও। একটা স্পেসিফিক বলবার ছিল সেটা একটু বলে নি। আপনারা জানেন দুয়ারে সরকার কর্মসূচিতে স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে নিচ্ছেন। এই সকল মানুষের প্রতি সংহতি জ্ঞাপনের জন্য কোটি কোটি মানুষ নিচ্ছেন এবং এই সকল মানুষের প্রতি সংহতি জ্ঞাপনের জন্য দুয়ারে সরকারের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড এইভাবে বাংলার 10 কোটি মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য যে অভিযান চলছে, টু শো সলিডারিটি টু দ্যাট অ্যান্ড টু শো সলিডারিটি টু দিস কজ, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল হরিশ মুখার্জি রোডে তার বাসভবনের কাছে, যেখানে কলকাতা কর্পোরেশন জয় হিন্দ ভবনে এই জাতীয় শিবির অর্গানাইজ করে, সেই জয় হিন্দ ভবনে গিয়ে অন্যান্য সকল মানুষের সঙ্গে এক পংক্তিতে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা পৌর সংস্থার কর্মীদের কাছে শিবির থেকেই। আগামীকাল 11:45 এটা হচ্ছে। সেই সঙ্গে আরও বেশ কিছু মানুষ যাদের দরকার তারাও নেবেন। আসলে দেখুন, আমি আলাপনরা জানে যে আমি গভর্নমেন্ট থেকে 1 টাকা মাইনেও নিই না, বা আমি যেখানে সার্কিট হাউসে থাকি আমি সেখানে নিজে ভাড়া দিই, এটা ব্যাপার নয়। ইভেন আমি পার্লামেন্টের 1 লক্ষ টাকা করে পেনশন পেতে পারতাম এই 10 বছর, আমি কিছু নিই না। কিন্তু আমার একটা মেডিক্লেম নিজস্ব আছে 3 লক্ষ টাকার। আজকে 15 বছর আগে থেকে সেটা আমার ভাই করে দিয়েছিল, অমিত করে দিয়েছিল, আজ থেকে 15-20 বছর আগে সেটাতেই আমার চলে যায়। এখন অবশ্য প্রয়োজন পড়ে না, অনেক দিন প্রয়োজনও পড়েনি, মানে নষ্টও হয়, কিন্তু আমি রিনিউ করি। কাজে আমার হয়তো এমনি প্রয়োজন ছিল না, আমার সাপোর্টটা 10 কোটি মানুষ যদি নিতে পারে স্বাস্থ্যসাথী কার্ড, তা তারা নিতে পারলে আমি বা কেন নিতে পারবো না? আমিও 10 কোটি মানুষের একজন সাথী হতে চাই এবং তাই এই স্বাস্থ্যসাথী কার্ডটা আমি যত্ন করে রেখে দেবো আমার আর্কাইভে। এটা আমার দুয়ারে সরকারকে অভিনন্দন জানিয়ে তাদের এই স্বাস্থ্যসাথী কার্ডের যে ব্যাপক চাহিদা এবং ব্যাপক মানুষের যে আসার যে আমন্ত্রণ সেটার জন্য। এবং আমি মন্ত্রীদেরও অনুরোধ করব, যাদের অন্য কোনো ইন্স্যুরেন্স নেই বা কিছু নেই তারাও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা নিতে পারেন। তার কারণ হচ্ছে গভর্নমেন্টের এমপ্লয়িজদের তাদের অন্য কিছু আছে, যেমন প্রেসের লোকেদের মাভুই আছে। আপনারা যদি মনে করেন, আমি যেটা INCA-কে বলবো, মাভুইটা কাগজপত্র ফিল আপ করতে দেরি হয়। সুতরাং যদি প্রেস মিডিয়া মনে করেন মাভুইয়ের পরিবর্তে আপনারা স্বাস্থ্যসাথী নেবেন, যেটা 5 লক্ষ টাকা ক্যাশলেস, সুতরাং আপনারা অপশন আমাদের দিলে আমরা ভেবে দেখব। MLA-রা তো পায় আলাদা, ঠিক আছে না? আমি তো কিছু নিই না, আমি সেই জন্য স্বাস্থ্যসাথী নিচ্ছি। আমি নিলে কিছু নিতাম, কিন্তু আমি তো নিই না। কি শুনতে পাচ্ছি না? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। হ্যাঁ বলো। সেটা দিন, নেতাজি প্রসঙ্গ নিয়ে আপনি এখন বলছিলেন, সেখানে বলার ক্ষেত্রে আপনি বলছেন নেতাজি হচ্ছে অসাম্প্রদায়িক একটা প্রতীক, অসাম্প্রদায়িকতার। নেতাজি বিভাজন মানতেন না, তার কারণে তার একদিকে ছিল শাহনওয়াজ হোসেন, অন্যদিকে লক্ষ্মী সাইকেল। ওই কথা বলার সময় আপনি একবার বলেছেন মির্জাফর উমিচাঁদ নয় তারা, এই ব্যাখ্যাটা একটু দেবেন? মির্জাফর উমিচাঁদের সংখ্যা বাড়ছে। প্লিজ তুমি তরুণের স্বপ্ন বইটা পড়ো। আমি একটা বইয়ের অংশকে কোট করেছি, এটা আমার কথা নয়। তরুণের স্বপ্ন, না প্লিজ ডোন্ট মিসকোট, বোঝো ভালো করে সাবজেক্টটা। আমি বলেছি তরুণের অভিযান যে বইটা আছে তার অনেক লাইন আমার মুখস্থ। তিনিই বলেছিলেন, কারণ শীর্ষেন্দুদা সম্ভবত বললেন যে আমরা অতীতকে ভুলে যাই। উনি বলেছিলেন আমরা অতীত বিস্মৃত জাতি, আমরা অতীতকে তাড়াতাড়ি ভুলে যাই। তাই আমাদের মধ্যে জন্মে মির্জাফর উর্মিচাঁদ, তারা আজও মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। শুনো, মির্জাফর বলতে গেলে তো আমরা পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে না বলে মির্জাফরকে মির্জাফর বলি। কেন বলি? সিরাজউদ্দৌলা কিন্তু মানুষের কাছে মির্জাফর নয়, এটা মাথায় রাখবে। এটা একটা কলোকুয়াল ওয়ার্ড, এটা কোনো কমিউনিটিকে বলেননি উনি, এটা কোনো কমিউনিটিকে নিয়ে কথা বলেননি, কারণ তিনি তো নিজে, শাহনাজ খান ছিল তার রাইট হ্যান্ড, এটা মাথায় রাখবেন। তিনি এটা বোঝাতে চেষ্টা করেছেন
মির্জাফর আমরা কি বলি, যে গদ্দারি করে গদ্দার না বলে মির্জাফর বলি। বাংলাদেশে এটা খুব গদ্দার কথাটা ইউজ হয়, আরও একটা কি যেন কথা আছে ওদের, আর এখানে মির্জাফর কথাটা ইউজ হয়। এটা হচ্ছে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ। উনি ওনার বইতে যেটা লিখেছেন, আমি ওনার লেখাটা, ওনার দৃষ্টিভঙ্গিটা বলেছি, কোনো কমিউনিটির নাম দিয়ে নয় বা কারো পার্টিকুলার কাউকে অ্যাটাক করে নয়, এটা মাথায় রেখো। মির্জাফর আমরা তাদেরই বলি গদ্দারদের। মির্জাফর কাকে বলে? যারা বিশ্বাসঘাতকতা করেছে। তো বিশ্বাসঘাতকতা ওয়ার্ডটা হিন্দু না মুসলমান? বিশ্বাসঘাতকতাটা বাংলা না ইংরেজি না ইটালিয়ান না ফ্রেঞ্চ? এগুলো ওয়ার্ড হিসেবে প্রবাদে, চোরের মায়ের বড় গলা। তো আমি বলে দিলাম যে চোরের মায়ের বড় গলা, আমি একটা প্রবাদ ইউজ করলাম, তুমি বলে দেবো আমি বলে দিলাম সবাই চোর। হয় নাকি কখনো? এটা একটা প্রবাদ। এবং ওনার উপলব্ধি, ওনার একটা কথা আছে, রিনাউন্সিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশন, ত্যাগ এবং উপলব্ধি। এটা হচ্ছে একটা কয়েনের এপিট এবং ওপিট। উনি বলেছিলেন 16 আনা পেতে গেলে 16 আনা নিজেকে দিতে হবে, নিজের আদর্শকে 16 আনা দিতে হবে, তবেই 16 আনা পেতে হবে। আর নেতা কখনো আকাশ থেকে পড়ে না, নেতা নিচে থেকে তৈরি হয়। এসব অনেক কথা আছে স্বামী বিবেকানন্দের, নেতাজি সুভাষচন্দ্র বোসের। ওই দুটো বই ভাই আমার মুখস্থ, আমি সেদিন একটু কোট করলাম, নাথিং এলস। দিদি একটা প্রশ্ন আছে, হ্যাঁ, এই বেঙ্গল প্ল্যানিং কমিশন, এটা যদি একটু দয়া করে একটু ডিটেল বলেন। না আমরা বলেছি যেহেতু ন্যাশনাল প্ল্যানিং কমিশন ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, এটা ওনার ফার্স্ট, এটা ওনার প্রপোজাল ছিল, উনি করেছিলেন। সেই জন্যই কিন্তু আজাদ হিন্দ বাহিনীতে তৈরি করেছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওয়াজ হিজ প্রপোজাল। নাম্বার 2 প্ল্যানিং কমিশনের কথা উনি বলে গিয়েছিলেন, তৈরি করেছিলেন। 3 হচ্ছে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ। ইন্ডিয়া স্বাধীন হবার আগে তিনি আন্দামান নিকোবরে গিয়ে এগুলো স্বাধীন করে এসেছিলেন, এগুলো ইতিহাস বলবে। সুতরাং যে প্ল্যানিং কমিশনটা বারবার বলা সত্ত্বেও এই সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার, মাননীয় কেন্দ্রীয় সরকার যেটা উঠিয়ে দিয়েছেন, আমরা নীতি আয়োগ বুঝি না কিছু। প্ল্যানিং কমিশনে আমি অন্তত গত 5 বছর যাইনি, তার আগের 5 বছর, 5 বছর এখনো হয়নি, যাই হোক তার আগের 5 বছর আমরা যেতাম, মিটিং করতাম, স্টেটের কি ডিম্যান্ড বলতাম, ওরা আমাদের কথা শুনতো, তারপরে একটা প্যাকেজ তৈরি হতো। এখন সেসব নেই, এখন কিন্তু আমাদের কথা শোনার কোনো লোক নেই। প্ল্যানিং কমিশনটা হঠাৎ একদিন তুলে দিয়ে নীতি আয়োগ করা হলো। নীতি আয়োগের না হয় মিটিং, কি যে হয় ভগবান জানে, না আছে নীতি না আছে পদ্ধতি। তো আমরা কি করব? দিল্লিতে তো আমরা হাতে নেই, দিল্লিতে সরকার আমার হাতে নেই। বাট আমরা যেটা করতে পারি, একটা মানুষকে মর্যাদা দেবার জন্য, নেতাজি সুভাষচন্দ্র বসু আজ পর্যন্ত তার সঠিক মূল্যায়ন হয়নি। তার সঠিক মূল্যায়নের জন্য যেগুলো তিনি তৈরি করে গেছিলেন, আমরা সেগুলোকেই আকৃষ্ট করব। সেটাই যাতে ইয়ং জেনারেশন স্টুডেন্টরা গ্রহণ করতে পারে, তার জন্য আমরা জয় হিন্দ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে করছি। এবং তাদের জন্য আমরা একটা প্রায়োরিটিও দেবো, তাদের আমরা ট্রেনিংও দেবো, প্রয়োজনীয় স্কলারশিপও পাবে। এবং সেইভাবে আমি বলছি যে আমরা একটা বেঙ্গল প্ল্যানিং কমিশন তৈরি করছি। আউটলুক ইজ ইন্ডিয়া। বেঙ্গল থেকে আমরা ন্যাশনাল প্ল্যানিং কমিশনের যে আউটলুক ছিল, সেই আউটলুক, সেই ভিশনটাকে আরও মডার্নাইজ করবার জন্য আমরা অমাত্য সেনের অ্যাডভাইস নেব, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভাইস নেব, এরকম যারা অনেক বিশিষ্ট মানুষ আছে বিশিষ্ট এতে, তাদের সকলের আমরা অ্যাডভাইস নেব। অ্যাম আই ক্লিয়ার? হ্যাঁ দিদি। দিদি আরেকটা অন্য প্রশ্ন করা যাবে? ছোট্ট করে তৈরি করি, নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজের নামে আমরা মনুমেন্টও তৈরি করব, জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি করব। বলুন দিদি, একটা অন্য প্রশ্ন করছি। দিদি, সরকারি বাসের ভীষণ অমিল এবং প্রচুর জায়গায় কিন্তু সরকারি বাস সেভাবে পাওয়া যাচ্ছে না, এটা একটু সমস্যা পড়েছে সাধারণ মানুষ। আপনি কি কিছু বলবেন? এখন তো রেল চালু হয়ে গেছে অলরেডি, মেট্রো চালু হয়ে গেছে, ট্রেনও চালু হয়ে গেছে, রেলও চালু হয়ে গেছে। কি ব্যাপার রাজেশ? ম্যাডাম, সরকারি বাসের কিছু একটা তেলের সমস্যা ছিল, লোকজন হচ্ছে না, আমরা এখন সরকার থেকে দিয়ে দিচ্ছি যাতে কোনো বাস কোথাও দাঁড়ায় না। আমরা দেখো সাবসিডি দিয়ে চালাচ্ছি, এমনকি আমরা পেনাল্টিটাও করেছি জুন মাস পর্যন্ত। এটা নর্থ বেঙ্গলের ক্ষেত্রেও করে দেবে। আর যারা এখনো বাসটাকে বসিয়ে রেখেছে তারা কিন্তু পেনাল্টির মধ্যে আসবেন, আমি বলে দিলাম, অন্য কিছু নয়। পেনাল্টি তো আমি তাদেরই দেবো যারা বাসটা চালাবে, পেনাল্টি মুকুব করবো, তাই তো না? পেনাল্টি এখন দিতে হবে না, আমি জুন পর্যন্ত নিয়ে যাব, আমি তাদের জন্যই তো দেবো যারা বাসটা চালাবে। তো যারা বাসটা চালাবেই না, আলাপন বলো, এটা তুমি বুঝিয়ে বলো ভাই, এটা আমি কম বুঝি, ট্রান্সপোর্ট তুমি ভালো বোঝো। প্লাস ম্যাডাম আপনি যেগুলো বললেন তারপরে আপনারা জানেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যাদের হাতে ছিল, এখন তো সবে এখানে এসছে, কাজেই
একটু কোঅর্ডিনেশন করে কাজটা করে নিতে হবে। পেনাল্টিটা আমরা বলে দিয়েছি অলরেডি যে জুন মাস পর্যন্ত কন্টিনিউ করা হয়েছে। বাদ বাকিটা বলো আলাপন। আর রাজ্য সরকারি বাসের ক্ষেত্রে ম্যাডাম, রাজ্য পরিবহন নিগমের যে সাময়িক অর্থনৈতিক একটু অসুবিধা দেখা দিয়েছিল পোস্ট কোভিড, আমাদের ট্রান্সপোর্ট সাবসিডি দিতে হয়, বলো এই 10 বছর কত করে সাবসিডি দিতে হয়েছে? প্রচুর সাবসিডি, মোর দ্যান 700 কোটি টাকা সাবসিডি দিতে হয়েছে শুধু একটা ডিপার্টমেন্টকে, জেনে রাখুন। শুধু পাবলিক সার্ভিসকে ডিস্টার্ব করবো না বলে। বলো। ট্রান্সপোর্ট সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারির সঙ্গে কয়েকদিন আগেই ডিটেইলে মিটিং করবার পর ফিনান্স থেকে একটা স্পেশাল প্রভিশন করা হয়েছে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এই স্পেশাল অর্থনৈতিক ফার্দার সাবসিডি পাওয়ার পর আশা করছে কয়েকদিনের মধ্যেই যে সাময়িক অসুবিধার কথা উনি বললেন এটা কার্যত চলে যাবে। লেট আস ট্রাই। কিছু কিছু মানুষ প্রবলেমের মধ্যে, এটা তো ফ্যাক্ট, কোভিডে বাস চালাতে পারেনি, লকডাউন হয়েছে, এটা ঠিক, তাদের প্রত্যেকেরই প্রবলেম হয়েছে। যারা মান্থলি মাইনে পায় সরকারি চাকরি তাদের হয়তো প্রবলেম হবে না, যারা ডেলি আনে ডেলি খায় তাদের কি প্রবলেম হয়নি? হকারদের প্রবলেম হয়নি? যারা বাস চালায়, ড্রাইভার থেকে শুরু করে কন্ট্রাক্টর থেকে শুরু করে, তারা হয়তো মাইনে পাবে, কিন্তু যারা প্রাইভেট বাস চালায় এছাড়া তারা কোথা থেকে পাবে? সুতরাং আমরা গভর্নমেন্ট থেকে চেষ্টা করছি সাবসিডি দেওয়ার, আমাদের গভর্নমেন্টের বাসগুলো বিশেষ করে। সেটা দেখে নিতে হবে, আমার যেরকম আয় সেরকম ব্যয়, বাট সাথে সাথে এটাও দেখতে হবে যে আমি যে সাবসিডিটা দিচ্ছি সেটা যেন পুরোপুরি কাজে লাগে, সেটা যেন নষ্ট না হয়। গভর্নমেন্টের পয়সার তো দাম আছে, একটা একটা করে পয়সা, এমনিতেই ইনকাম এখন কমে গেছে, 85,000 কোটি টাকার মতো পাই আমরা এখনো, তাই তো? সর্বমূল্যে দিবে দি মনোজ, তারপর আমরা এখনো জিএসটির টাকা এখনো কত কোটি টাকা পাইনি। সুতরাং এইসব নিয়ে তবু তো সামলাচ্ছি। আর একটা কথা বলি, সরি আমার আর একটা বাকি আছে। বলবে দিদি আরো বাকি আছে? বলছি হ্যাঁ। কিছুদিন আগে কৃষিমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। আপনারা জানেন প্রাইম মিনিস্টার বারবার হঠাৎ করে, এখন ইলেকশন ইয়ার তো, তাই বাংলা বাংলা মনে হচ্ছে, খারাপটাও বাংলা, ভালোটাও বাংলা, মধ্যটাও বাংলা, সকালও বাংলা, দুপুরও বাংলা, কিছুদিনের জন্য ফর 2-3 মান্থস। ইটস ওকে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, সব পলিটিক্যাল পার্টিরাই এটা করে। আমি যেটা আপনাদের কাছে বলছি যে কিষাণ সম্মান নিধি একটা প্রোগ্রাম সেন্ট্রাল চালু করেছিল এবং আমরা তার আগেই কৃষক বন্ধু চালু করেছি। আমরা অলরেডি 5,000 টাকা করে দিই, আমরা মরে গেলে 2 লাখ টাকা দিই, আমরা বিনা পয়সায় ক্রপ ইন্স্যুরেন্স করে দিয়েছি। আমাদের এরকম প্রচুর কাজ আছে, শস্য বিমা টোটালটাই বিনা পয়সায় আছে। কিন্তু ওরা আমাদের যেহেতু বলছিল, কারণ আমাদেরটাই কিন্তু লিস্ট অনেক বড়, কারণ আমাদের 1 কাঠা যার জমি আছে সেও পাবে এটা, অন্তত 1,500 না 2,000 টাকা যেন পায় আর মিনিমাম। কিন্তু এদের প্রোগ্রামটায় সেন্ট্রালের, এটা যাদের 2 একর জমি আছে অনলি তারা পাবে, অন্যরা নয়। সুতরাং এখানে সংখ্যাটা কমে যাচ্ছে অনেক। আমাদের যদি ধরো 70 লক্ষ দিই আমরা, 70 লক্ষ কৃষককে, ওরা এটা বড় জোর 20-21 লাখের মধ্যে এসে দাঁড়াবে। তো যাই হোক, আমি একদিন ফোনও করেছিলাম এইসব বারবার শুনতে শুনতে, কারণ আমি আগেও চিঠি দিয়েছিলাম 2-3 বার, যে দেখুন আপনারা একটা কাজ করুন, আপনারা টাকাটা আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা পাঠিয়ে দিচ্ছি ওদের। আমরাও তো ডাইরেক্ট বেনিফিট স্কিমে দিই, আমরাও ডাইরেক্টলি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ওরা নিজেরা ডাইরেক্ট করবে এটা, কারণ ওনাদের ইন্টেনশনটা হচ্ছে সব কিছু ডাইরেক্ট করা, রাজ্যকে বাদ দেওয়া, এটা হচ্ছে ওদের পলিটিক্যাল ইন্টেনশন। যাই হোক, আমি কৃষকদের সাথে পলিটিক্স করতে চাই না, আমি তো চাই ইমিডিয়েট 3টে কৃষক বিল, অ্যান্টি ফার্মার্স বিল উইথড্র হোক, এবং আমরা বিধানসভায় 1-2 দিনের জন্য হলেও সেশন করব, এই অ্যান্টি ফার্মার্স বিলটা উইথড্র করার জন্য একটা রেজুলেশন নিয়ে আসবো, এবং আমি চেষ্টা করব যেটা সবাই মিলে যাতে আমরা পাস করতে পারি। অবশ্যই বিজেপি করবে না, বাট অন্যান্যরা করবে আশা করি। আমরা যেটা আমি আবার বলেছি, নরেন্দ্র তোমারকে কয়েকদিন আগে আমি ফোন করেছিলাম, আমার কৃষিমন্ত্রীকে দিয়ে ফোন করাতে পারতাম যদি আমি ইম্পর্টেন্স না দিতাম। আমি নিজে ফোন করে বলেছি, দেখো তোমরা আমাকে কেন বিশ্বাস করছো না, তোমরা রাজ্য সরকারকে কেন বিশ্বাস করছো না? রাজ্য সরকারই তো কেন্দ্রীয় সরকারের যে টাকাগুলো আসে থ্রু রাজ্য সরকার ট্রেজারি আসে, আর থ্রু ট্রেজারি যেটা চলে যায় সেটা কিন্তু অডিট অ্যাকাউন্ট হয়, এবং ক্যাগ কিন্তু অডিট অ্যাকাউন্ট করে, এবং প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ। অনেকে বলছে আমফান নিয়ে টাকা ফেরত দেয়, তারা জানে না যে কোর্ট কিন্তু কোনো বাজে অর্ডার দেয়নি, বলেছে এটা তো ক্যাগ করে, ক্যাগ করবে, ক্যাগ তো করে। তারপর তো আমরা অ্যাসেম্বলিতে সেই রিপোর্টও কোনটা রেকমেন্ডেশন নেওয়া হবে না হবে, অ্যাসেম্বলিতে এটা নিয়ে আলোচনা হয়। এগুলো যারা জানে না তারা বোকা বোকা কথা বলে, তাদের বোকা থাকতে দিন, ধোকায় থাকতে দিন, আমার দরকার নেই। কিন্তু এবারেও আমি দেখলাম উনি আমাকে বললেন যে নেই হাম লোক ডাইরেক্ট করেঙ্গে। আমি তখন পলিটিক্যাল ইন্টেনশনটা বুঝে গেলাম। তো আমার কাছে কোনটা বড়, ওরা 2 লক্ষ নরেন্দ্র মোদী চিঠি পাঠাবে ওটা আমায় দেখতে হবে, না আমি চেষ্টা করব আমার 20 লাখ কিষাণ যারা অধিকারী তারা টাকাটা পাক। সেই জন্য আমরা একটা ডিসিশন নিয়ে ওনাকে বললাম যে দেখো তুমি যাই করো তাড়াতাড়ি করো, আমাদের জানাও,
ইভেন লাস্ট অবধি আপনাদের আমি বলি, আমি কালকেও একটা চিঠি দিয়েছি। ওরা কি করেছে, স্টেট পোর্টালে ওই কৃষকদের নাম দিচ্ছে না, লিখছে না। বুঝুন, পাচ্ছে আমাদের কাছে ডেটাটা থাকে। ওরা একটা সেন্ট্রাল পোর্টাল তৈরি করেছে, সেন্ট্রাল পোর্টালে তারা কিন্তু নাম জমাও করেছে, প্রায় 20-22 লক্ষ লোকের নাম জমা করেছে যারা ওইটার অধিকারী। এবার আমাদের চিঠি দিয়ে বলছে যে তোমরা ইমিডিয়েট ডেটা, এটা হচ্ছে নরেন্দ্র তোমার চিঠি দিয়েছেন আর কি, আমায় চিঠি দিয়ে বলছেন যে তোমরা আমাকে ওই ডেটাটা দাও, রিভিউ করে ভেরিফিকেশন করে দাও। আমরা ডেটা করেছি, মানে ডেটা করেছি বলেনি, আমাদের সেন্ট্রাল পোর্টালে, এক সেকেন্ড, আমাদের সেন্ট্রাল পোর্টালে এই চিঠিটা উনি লিখেছিলেন 31 ডিসেম্বর, that about 21.79 lakh farmers have already got themselves registered under the Kishan scheme from West Bengal to your portal and their verification is pending in our state. এরম বলেছে। I would therefore request you to immediately share the data of those 21.70 lakh farmers to enable us to do the verification. হ্যাঁ, এটা আমি লিখেছি, এটা আমি লিখেছি। ওনারা যেটা লিখেছিলেন যে ভেরিফিকেশন করে তোমরা আমাকে জানাও, সরি আমি এটা একটু ভুল বললাম। আমরা লিখেছিলাম যেটা, যে একটা তো লিখেছিলাম যে রিকোয়েস্ট টু কাইন্ডলি অ্যারেঞ্জ দ্য ট্রান্সফার অফ দ্য রিকুইজিট ফান্ড টু স্টেট গভর্নমেন্ট সো দ্যাট আমরা এটা ইমিডিয়েট ডিসবার্স করতে পারি। তারপরে আমরা যেটা লিখেছিলাম, ওরা যখন বলল যে ঠিক আছে তোমরা একটা কাজ করো, যে তোমরা আমাদের এটা দাও, ডেটাটা তো বললো যে সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে ওরা নাম লিখিয়েছে। এক সেকেন্ড দাঁড়ান, এটা ওরাই লিখেছিল যে in fact about 21.79 lakh farmers have already got themselves registered under the scheme. এটা তোমার চিঠি, আমাকে লিখেছিল, এটা লিখেছিল 6 নভেম্বর, এটা লিখেছিল 6 নভেম্বর, যে গভর্নমেন্ট ইট ইজ পার্টিনেন্ট স্কিম থ্রু ফি, ওর কি ফি নিয়েছে নাকি, স্কিম থ্রু বেনিফিট থ্রু অনলাইন and online / CSC in West Bengal and their verification is pending in your state. আমি বললাম এবার চিঠি দিয়ে যে while we are still awaiting transfer of requisite funds under PM Kishan scheme of the state of West Bengal for onward disbursement through direct benefit transfer scheme to the farmers of the state. But it is found from your letter dated 6 November যে তুমি নিজে বলেছো যে 21.79 lakh farmers have already got themselves registered under PM Kishan scheme from West Bengal in your portal and their verification is pending in our state. I would therefore request you to immediately share the data of those 21.79 lakh farmers to enable us to do the verification. এবার বুঝতে পারলেন গোড়ায় গলতটা কোথায়? সেন্ট্রাল পোর্টালে নাম রেজিস্টার করিয়েছে আর আমাকে বলছে তুমি ডেটা পাঠাচ্ছ না, তা আমার পোর্টালে তো নেই। এবার আমাকে বলছে তুমি ভেরিফিকেশনটা করে জানাচ্ছ না, তাই ওরা দিতে পারছি না। এবং আমাদেরও বোকামি হয়েছে যে আমরা এই আসল তথ্যটা বুঝতে পারিনি যে পলিটিক্যালি করছে এটা। এবার বলছে তুমি ভেরিফিকেশন করোনি। আমি তখন বললাম তোমার পোর্টালে, তুমি যখন বলছো তোমার পোর্টালে নাম লিখিয়েছে, তুমি ডেটাটা তো আমাদের দেবে, আমাদের পোর্টালে তো লেখাই নেই, লিখিয়েছে তো তোমাদের পোর্টালে, সেন্ট্রাল পোর্টালে। এমনকি তোমরা আমার পোর্টালে লেখালেও তাকে দেবে না। তার কারণ বেঙ্গল তোমাদের কাছে অচ্ছুত, বাট কিষানরা আমার কাছে সবচেয়ে গর্বের ম্যাটার। তাই আমি লিখেছি ডেটাটা শেয়ার করুন, আমরা ভেরিফিকেশন করে দিয়ে দেবো। আর যদি মনে করে যে ভেরিফিকেশন করার জন্য আমাদের বিশ্বাস করবে না, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি চাই কৃষকরা পাক, ওটা এক্সট্রা পাবে, পাক, যাদের 2 একর জমি আছে,
যাদের 1 কাঠা 2 কাঠা 3 কাঠা 4 কাঠা 10 কাঠা 12 কাঠা 14 কাঠা 15 কাঠা 16 কাঠা বা বিঘে 2 একর মানে হচ্ছে 6 বিঘে, তাই তো? ল্যান্ডের হিসেবে আমি কম বুঝি, কি মনে হচ্ছে, তাই তো? 6 বিঘে। সুতরাং এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বলতে পারলাম। My another question is that today there has been another round of talk with the farmers, and don't you think it has become a high time? Sorry, please repeat. Didi, today there has been another round of talk with the farmers along with the central government. Several times these talks has become, don't you think it's a high time to come out with a solution because farmers are suffering? I am totally in favor of farmers. हम तो पूरी फार्मर का साथ में हैं। फार्मर ने जो बात उठाया उसका साथ हम पूरा सहमत हूँ। मैंने भी चाहूँगी कि गवर्नमेंट जल्दी से जल्दी ये 3 बिल विड्रॉ करे, देश का हित के लिए, फार्मर्स के हित के लिए, हमारा देश को सब्जी को रक्षा करने के लिए, हमारा किसान को रक्षा करने के लिए, हमारा खेती को रक्षा करने के लिए, और आम जनता को ज़्यादा भाव में खरीद करने ना पड़े, इसी के लिए। नहीं तो 3 महीना बाद आप देखेंगे शीतकाल जब चला जाएगा ना, विंटर सीजन, तो आप देखेंगे आलू प्याज का भाव क्या हो गया है। ये तो फार्मर्स बिल ले आने का पहले गोडाउन बन गया। आफ्टर द डेथ वी सेड समटाइम्स वी यूज द प्रभाव, आफ्टर द डेथ कम्स द डॉक्टर, कुछ नहीं होता है। ये तो पहले ही गोडाउन बन गया, उसके बाद बिल ले आया। तो इंटेंशन क्या है, दैट इज एब्सोल्युटली क्लियर। इसका पॉलिटिकल इंटेंशन है, इसी के लिए नहीं वापस कर रहा है। देखो, कोई बात पॉल्यूशन करके सॉल्यूशन नहीं मिलता है, पॉलिटिकल पॉल्यूशन करके। सॉल्यूशन का एक ही रास्ता है, किसान का साथ बैठे और 3 बिल विड्रॉ करे। और कुछ है? ওরে আর লেখার জায়গা পাবি না, আবার পড়ে নিস, কাল পরশু ওর মিটিং আছে। এই সৌম্য, আইএনসিএ থেকে পোলিও ব্যাগ আর ডায়রিয়া পেন ওদের দিয়ে দেবো নিউ ইয়ারে।